নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। শেষ পর্যন্ত শুনবেন, এখন না পারলে অবশ্যই পরে শুনবেন। সজাগ থাকতে পারবেন, সচেতন থাকতে পারবেন, আত্মরক্ষা করতে পারবেন প্রয়োজনে। পরিস্থিতি প্রতিদিন জটিল থেকে জটিলতর হচ্ছে। নতুন নতুন আইন আসছে, টোটাল কন্ট্রোল, যেটা নতুন বিশ্ব ব্যবস্থার লক্ষ্য। সেসব বিধি, নিয়ম, আইন কানুন আরো বেশি করে জনতার মঙ্গলের কথা বলে সামনে আসছে। এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকের লাইভে গুরুত্বপূর্ণ আলোচনা। স্বাস্থ্য থেকে শুরু করে জল, পানীয় জল, শিক্ষা, এই সমস্ত কিছুর ওপরে যেভাবে টোটাল কন্ট্রোল কায়েম হচ্ছে এবং আইন আসছে তার উপরে আলোকপাত। এই লাইভের বিষয় মূলত তিনটি। প্রথমে থাকবে ফাঁকা স্কুলে টাকাবাজি। এই বিষয়ে ফাঁকা স্কুলে টাকাবাজি কিরকম, অর্থাৎ যেসব স্কুল ফাঁকা হয়ে যাচ্ছে পড়ুয়ার অভাবে, সেই সব স্কুল বিল্ডিংকে কিভাবে কাজে লাগানো হবে, কাদের হাতে দেওয়া হবে, সে বিষয়ে আমি বহু আগেই বলেছিলাম। লকডাউনের শুরুতেই বলেছিলাম এমন হতে পারে, সেটা মিলে যাচ্ছে। সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। পিডিএফটিও আমার হাতে আছে, যারা চাইবেন হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। অর্থাৎ ফাঁকা স্কুলে টাকাবাজি প্রথম পয়েন্ট, প্রথম অংশ। পরবর্তী অংশে থাকবে চাষের জলে বাঁশ। আইন আসছে চাষের জলে বাঁশ। এবং তৃতীয় বিষয় ইউবিআই কি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, না 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 না, ইউনিভার্সাল বেসিক ইনকাম, ভাতায় ভবিষ্যৎ, বহু আগেই বলেছে। সে বিষয়ে আলোচনা, যাতে করে মানসিক প্রস্তুতি রাখতে পারেন। তো তবে সবার আগে জানাই, আমার অনেক সহযোদ্ধা মনে করেছিলেন গ্রাম নতুন বিশ্ব ব্যবস্থায় গ্রামে থাকা অনেক বেশি নিরাপদ হবে, বিশেষ করে খাদ্যের দিক থেকে। যাদের জমি আছে, ফুড কন্ট্রোলের জমানায় তারা একটু চাষবাস করে নিজের সংস্থানটা করে নিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এ বিষয়ে আমিও একমত। যদিও কারণ এখন অন্তত আরো 10 বছর তো করা যাবেই। অর্থাৎ নিজের জমি থাকলে বা গ্রামে থাকলে দেখবেন অন্নটা জুটে যায়, অন্তত জীবিকা যেমন তেমনই হোক, অন্নটা জুটে যায়। তাই আমার পর্যবেক্ষণে আমি দেখেওছে শহরাঞ্চলের ঝুপড়িবাসী বা বস্তিবাসী যে কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য যে সংগ্রামটা করতে হয়, বিশেষ করে খাদ্যের জন্য, গ্রামাঞ্চলে কিন্তু দারিদ্র থাকলেও সেই পর্যায়ের দারিদ্র নেই। কারণ সেখানে অন্তত খাবারটা, শাকটা, পুকুর ধারে গজানো কলমি শাকটা জুটে যায়। আর পাশাপাশি ভাতার একটা অবদান তো আছেই, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, কিন্তু একটা কিন্তু আছে এখানে। আগামী 10 বছর বা 15 বছর পর্যন্ত আপনি হয়তো আপনার জমিতে নিজেই চাষ করতে পারবেন। আপনি ক্ষুদ্র কৃষক হলে বা এমনকি মাঝারি কৃষক হলেও পারবেন। তারপরে কি হবে সেটা কিন্তু আমি আগে বলেছি, এখানেও কিছুটা বলবো, সেটা পরে আসছে। কিন্তু তার আগে 10 বছর না হয় আপনি চাষবাস করে কাটালেন, খেলেন, 15 বছর করতে পারলেন, বিধিনিষেধ মেনে টেনে করা গেল, যদিও সে সময়ও ঘনিয়ে আসছে। কিন্তু তার আগে তো আপনার স্বাস্থ্য, আপনার জীবন, আপনার প্রাণ, সেটাকে তো আপনাকে বাঁচাতে হবে। সুস্থ না থাকতে পারলে আপনি চাষবাস করবেন কিভাবে? জমিতে তো অন্তত যেতে হবে। যতই থ্রেশার কাজে লাগান, যতই হারভেস্টার কাজে লাগান, হেঁটে হেঁটে তো জমি পর্যন্ত যেতে হবে। হাঁটাহাঁটি তো করতে হবে একটু, নাকি? সব কি আর এআই দিয়ে হবে? হবে না।
কিন্তু আপনি যদি হাঁটাহাঁটির অবস্থাতেই না থাকেন, আপনি যদি ফিজিক্যালি আনফিট হয়ে যান, ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের লীলায় গ্রামে গঞ্জের বহু কৃষক, বহু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ শক্তি হারিয়েছেন, অকাল মৃত্যু একইভাবে হচ্ছে। তো এবার যে ডেঙ্গু ভ্যাকসিনটা আসছে, সেটার কি হবে? জোরটা কোথায় থাকবে? বেশি দেবে? গ্রামে থাকবে। তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমি নিজে গ্রামে গঞ্জে ঘুরছি, দেখতে পাচ্ছি, আপনারাও জানেন, এই যে বাচ্চা কাচ্চাকে যে ভ্যাকসিন দেওয়া না দেওয়ার ক্ষেত্রে পান্ডুয়াতে যেটা ঘটলো বা বিভিন্ন জায়গায় আমি বারবার করে বলি যা ঘটছে, সেটা গ্রাম না শহর না মেট্রোপলিস? অবশ্যই গ্রাম বা আধা শহর। কারণ আশা কর্মীদের কর্মক্ষেত্র কিন্তু মেট্রোপলিস নয়। কলকাতায় শহরে আপনি যদি আপনার শিশুকে, বা মেট্রোপলিসে যদি আপনি আপনার শিশুকে ভ্যাকসিন দিতে না চান, বা আপনি যদি নিতে না চান বা না নেন, আপনার বাড়িতে আশা কর্মীরা আসবে না, কারণ এখানে তারা ডেপুটেড নয়। এই স্বাস্থ্য অ্যাক্টিভিস্টরা, হ্যাঁ, আশা কর্মীর শেষের এ মানে কিন্তু অ্যাক্টিভিস্ট, ওটা চাকরি নয়, ওটা অ্যাক্টিভিজম আগে, হ্যাঁ, ওই জন্য ওরা এত অ্যাক্টিভ, ওভার অ্যাক্টিভ। তো উপায় নেই, ওই যে জীবিকা, জীবন জীবিকার জন্য ওরাই কুকুরের মতো আমাদের দিকে রুটি ছুঁড়ে দেয়, কুকুরকে যেভাবে ছুঁড়ে দেয় তার বিনিময়ে কাজ করিয়ে নেয়। প্রভুরা যেমন চাইবে তেমন করতে হবে। সব ক্ষেত্রেই এটা, কোনো ক্ষেত্রে সেটা নেকেড বা পরিষ্কারভাবে উলঙ্গ আমরা দেখতে পাই, কোনো কোনো ক্ষেত্রে সেটা সুন্দর গেট আপ দিয়ে প্যাকেজিং করে ঢাকা, স্মার্ট ব্যাপারটা, কিন্তু আসলে সেই এজেন্ডাই প্রভুরা এটা যুগ যুগ ধরে করে এসেছে। এবারে তাদের শক্তিটা বেশি হয়েছে, টোটাল কন্ট্রোলটা করতে পারছে, তাই তাদের ব্যাপারটা মানে আরো নগ্ন হয়ে যাচ্ছে। কিন্তু মালিক শ্রেণী চিরকালই প্রভুরা, আমাদের মধ্যেই তো শত্রু আছে। আমি বারবার করে বলি, আমি এই অন্য কাউকে আলাদা করে বলি না, আমি বলি দ্য এনিমি উইদিন ইউ, আপনার মধ্যেই শত্রু। আপনার লোভ, আপনার আধিপত্য করার কামনায় আপনাকে বিল গেটসে রূপান্তরিত করে, আপনাকে জায়নিস্ট মতবাদের সমর্থক হিসেবে পরিচিত করে বা চিত্রিত করে। তো যাই হোক, সেখানে কি করবেন? তাই অন্তত এই ক্ষেত্রে আগামীতে কি হবে, চাষবাস করে খাবেন ওটা পরের গল্প, আগে তো নিজেকে বাঁচাবেন। তাই যারা গ্রামে গঞ্জে থাকেন, সহযোদ্ধাদের প্রতি বলছি, বিশেষ করে আপনাদের ওপরে কিন্তু চাপ আসবে আরো বেশি, কারণ শহরাঞ্চলের মানুষের জন্য ওরা আশা কর্মী বা স্বাস্থ্যকর্মী আলাদা করে নিয়োগ করেননি। কারণ কি, ওই যে ব্যাপারটা ওরা জানে, এবং সেটা খুব একটা ভুল নয়, তারা জানে যে শহরাঞ্চলে যারা বাস করেন, বিশেষ করে মেট্রোপলিস গুলোতে, সেখানকার সবাই 100% না মানে শিক্ষিত মানুষ, মানে ওরা যেমন শিক্ষিত মানুষকে চায় আর কি। তো তাই তারা নিজেরাই ভ্যাকসিনটা নিয়ে নেবেন, কারণ তারা সচেতন অভিভাবক, বিজ্ঞানসম্মত চিন্তায় বিশ্বাস করেন, শিক্ষিত মানুষ। শহরে থেকে থেকে তারা আধুনিক হয়ে গেছেন আরো বেশি করে। তো তাই তাদেরকে আলাদা করে বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মী, মানে পয়সা কড়ি দিয়ে, ইনসেনটিভ দিয়ে আশা কর্মী রাখার কোনো দরকার নেই। তাই দেখবেন, অভিজ্ঞতায় দেখবেন, আমার অনেক সহযোদ্ধা তারা যখন গ্রামে ছিলেন, হয়তো নিজের বাড়িতে ছিলেন বা বাপের বাড়িতে ছিলেন বা শ্বশুর বাড়িতে ছিলেন, তখন আশা কর্মীর যে চাপ ছিল, স্বাস্থ্যকর্মীদের ঘরে ঘরে গিয়ে যে চাপটা, সেটা কিন্তু সেটা কিন্তু শহরাঞ্চলে যারা থাকেন, বা তারা যখন শহরাঞ্চলে চলে এসেছেন, ফ্ল্যাটে চলে এসেছেন বা নিজের বাড়িতে চলে এসেছেন, তখন কিন্তু সেই চাপটা থাকে না, কারণ আশা কর্মীদের যে পেরিফেরি, যে জুরিসডিকশন, তার বাইরে তারা চলে গেছেন। এটাই বাস্তব। তাই চাষবাস করে খাবেন ফুড কন্ট্রোলের জমানায়, সেটা ঠিক আছে, সেটা এখনো বহু দূরের পথ, কারণ ওরা চাষবাসও যাতে করে আপনি না করতে পারেন তার ব্যবস্থা ওরা করছে। আমি আসবো, ওই যে চাষের জলে বাঁশ আসছে, তো সেই ক্ষেত্রে তো সেটা অন্য গল্প। কিন্তু তার আগে যে প্যান্ডেমিক টিটিটা হয়ে গেল,
এবং 6টি দেশ বাদ দিয়ে, 6টি দেশ যে সই করবে না এমন নয়, অ্যাবস্টেইন করেছে। বাকি সমস্ত দেশ আমেরিকা বাদ দিয়ে, আমেরিকা তো বেরিয়েই গেছে, জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, তারা জানে বাপ রে বাপ ওখান থেকে আগে বেরোতে হবে, এবং জায়নির শক্তিও জানেন আমেরিকায় বহু ইহুদির বাস, তাই তারা মেনে নিয়েছে। কারণ বাকি বিশ্বের ওপর তারা চীনকে দিয়ে, এখন চীন ডব্লিউএইচওর একটা বড় ব্যাপার, এবং অবশ্যই ব্যক্তি হিসেবে এবং কর্পোরেট জায়ান্ট হিসেবে বিল গেটস মানে বুঝতে পারছেন তো, ভারত এবং বিল গেটস এখন সমার্থক। ডেঙ্গুর টিকা বিল গেটসই আনছেন। বিল গেটসের যত ভ্যাকসিন আছে গোটা বিশ্বে, পুরো সব ক্ষেত্রেই বিল গেটসের ইনভেস্টমেন্ট। তো সুতরাং ওরা বেরিয়ে গেছে, ট্রাম্প বেরিয়ে গেছে বা জায়নির শক্তি যেতে দিয়েছে। কিন্তু বাকি দেশ, আমাদের দেশ তৃতীয় বিশ্ব যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে, পপুলেশন, চীন তো বটেই, চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই অংশটা তো সেইখানে ওরা তো এই ভ্যাকসিন গুঁজবেই। ডিপপুলেশন চাই, এত লোক ওদের লাগবে না। ভালো করার নাম করে ডিপপুলেশন এবং পাশাপাশি ফার্মা কোম্পানির মুনাফাবাজি। আর তাই গ্রামে গঞ্জে কিন্তু চাপটা অনেক বেশি হবে। তাই বলবো, আবেদন জানাবো যারা এখনো ভাবছেন যে না, করোনা ভ্যাকসিনের প্রভাব তো সবাই বুঝে গেছে, হাড়ে হাড়ে টের পেয়েছে, তাই আর কেউ জোর করবে না, আশা কর্মীরা জোর করবে না, অমুক করবে না, তমুক করবে না, বেঁচে গেলাম, ব্যাপারটা এমন নয়। প্যান্ডেমিক চিঠিটা কেন করা হলো এই সময়ে? কারণ ওরাও জানে যে মানুষ করোনা ভ্যাকসিনের যে প্রভাবটা, ওরা কি জানে না? বিল গেটস কি জানেন না ভৌগোলের মধ্যে কি আছে? জানেন সবই, কি হতে পারে না হতে পারে ওরা জানে। আর আপনাদের বলি, করোনা ভ্যাকসিন, এই ভেক্টর ভাইরাল ভ্যাকসিন কোভিশিল্ড বিশেষ করে আমাদের দেশে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, 90%-এরও বেশি মানুষকে দেওয়া হয়েছে। আর ইউরোপ আমেরিকায় মূলত দেওয়া হয়েছে মডার্না এবং ফাইজারের মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, দুটো প্রায় একই গোত্রের ভ্যাকসিন, মারাত্মক রকমের। যাই হোক, তো তার যে সাইড এফেক্ট তার কিন্তু শেষ নেই। ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি ফেলিওর, অ্যালার্জি, লিভার সমস্যা, এগুলো তো আপনারা জানেন, দেখতেই পাচ্ছেন চারপাশে। কিন্তু এছাড়াও আরো অনেক অনেক অজস্র সাইড এফেক্ট আছে, কি নেই বলুন তো? এর কোনো শেষ নেই। নতুন নতুন তথ্য গবেষণা সামনে আসছে এবং সেটাকে ওরা সাপোর্টও করছে, তো করতে বাধ্য হচ্ছে। এখন দেখবেন আমাদের সরকারও, কেন্দ্রীয় সরকারও বলছে যে হ্যাঁ, হার্ট অ্যাটাক, এত কিছু, অকাল মৃত্যু, খবরেও আপনারা দেখেছেন। তো এখন কি করবে, স্বীকার করছে। কিন্তু এর পিছনেও একটা খেলা আছে, সাবধান। আমি পরে আসছি, ভিডিও লম্বা হয়ে যাবে, এখানে বলছি না। এই প্রসঙ্গক্রমে এইটুকু বললাম। তাদের বলি, সেটি বা ভিটিলিগো যেটাকে বলে আর কি, সেটাও কিন্তু করোনা ভ্যাকসিনের ফলে হচ্ছে। এবং একজন পোস্ট করেছেন দেখলাম, এবং কয়েকজন তাকে সমর্থন করে বলেছেন হ্যাঁ, আমাদের বাড়িতেও একই ঘটনা, চুল টুল, স্কিন থেকে শুরু করে সব সাদা হয়ে যাচ্ছে। এতদিন শুধু জানতেন যে আপনারা এই সেটি বা ভিটিলিগো এটা জন্মগত জেনেটিক ফ্যাক্টরের কারণে হয়, সেটা আর সেটা তো ঠিকই। সেটি কি ছিল না, আগে ছিল, ভিটিলিগো ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, হঠাৎ করে 2-3 বছরের মধ্যে, সবার নয়, বললাম না সবার শরীর তো সমান নয়, কারো কারো ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। এরকম একটি ঘটনা দেখতে জানতে পারলাম, সে এই ঘটনা ঘটার পরে ছেলেটি 2 বছর ধরে এসব হয়ে গেছে। আগে সে স্বাভাবিক ছিল, তার চুল, তার চামড়া সবই স্বাভাবিক ছিল, স্কিন, বোঝাই যাচ্ছে কেন হলো। তো সে আর ঘরের বাইরে বেরোচ্ছে না, ঘরবন্দি করে রেখেছে। স্বাভাবিক, একটা বিশাল বড় একটা সাইকোলজিক্যাল ট্রমা না, স্বাভাবিক। এরকম ঘটবে আরো আগামীতে। এছাড়া এটা তো একটা গেল, আরো গ্যাংগ্রিন বাড়ছে, পায়ের গ্যাংগ্রিন, ভাবতে পারেন। অর্থাৎ পা কেটে বাদ দেওয়া ছাড়া গতি নেই। অর্থাৎ স্পাইক প্রোটিন যেখানে যেখানে জড়ো হচ্ছে, জমা হচ্ছে, তার লীলা সে দেখাচ্ছে। তাই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক তো বটেই, তারা চলে গেলেন, বেঁচে গেলেন এক অর্থে। কিন্তু যারা রয়ে গেলেন তারা প্রাকৃতিক পন্থায় ফিরুন। এখন থেকে ফার্মা কোম্পানি অ্যাভয়েড করুন, হোলিস্টিক কেয়ারের মধ্যে থাকুন, হোলিস্টিক কিওরের মধ্যে থাকুন।
নইলে কিন্তু এখনো বহু বহু দিন বাকি আছে। আমি বারবার করে বলেছি এই সব ভ্যাকসিনের আয়ু মানে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটানোর ক্ষমতা অন্তত পক্ষে 10 থেকে 15 বছর। তাই আমরা কিন্তু এখনো কিছুই দেখিনি। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন। এবং এরপরে যদি ডেঙ্গুটাও গুঁজে দেয়, ভাবতে পারেন আপনার মধ্যে অলরেডি স্প্রাইক প্রোটিন তার কাজ করছে, সংগোপনে করে চলেছে। কেউ টের পাচ্ছেন, পেয়ে গেছেন, চলে গেছেন, কেউ এখনো পাচ্ছেন না, বা যারা প্রাকৃতিক পন্থায় ফিরেছেন তারা হয়তো সেভাবে পাচ্ছেন না, বা তারা হয়তো নিজেকে আস্তে আস্তে হোলিস্টিক কিওরের মাধ্যমে ডিটক্স করছেন। কিন্তু বাকিরা, তো তাদের মধ্যে যদি আবার এই ডেঙ্গুটা ঢুকে যায়, ডেঙ্গু ভ্যাকসিন, ডেঙ্গি অল বলে একটি ভ্যাকসিন আপনারা জানেন, আমি কিছুদিন অলরেডি 4-5টি ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে। এগুলো 2026-এ এক এক করে ঢুকবে। সবার আগে ঢোকার কথা তাকেদা ফার্মাসিউটিক্যালস, জাপানি একটি ফার্মা কোম্পানি, তার ভ্যাকসিন ঢোকার কথা। এছাড়া ডেঙ্গি অল আছে, সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন, এরকম আরো বিভিন্ন ভ্যাকসিন আছে। হ্যাঁ, এইরকম প্যানাসিয়া আছে, এরা সব মিলে করছে আর কি। এবং পেছনে অবশ্যই বিল গেটস এবং আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, সেখান থেকে তারা এইসব তথাকথিত ভাইরাস এগুলো যোগান দিচ্ছে আর কি আমাদের কোম্পানিগুলোকে। অর্থাৎ আমেরিকাতে মানুষ ওরা যাই করুক না কেন, গোটা বিশ্বে কিন্তু ওদের ল্যাব থেকে কিন্তু মালপত্র সাপ্লাই করছে আমাদের দেশে, তৃতীয় বিশ্বের গিনিপিগের দেশে। হুম, আপনাদের জ্ঞাতার্থে জানাই, ডেঙ্গুর যে ভ্যাকসিন, যেটাকে 4টে যে ভ্যারিয়েন্ট আছে তার বিরুদ্ধে ইমিউনিটি গড়ে তোলে, অ্যান্টিবডি তৈরি করে বলে ওরা যেটা বলছে, ওটা লাইভ অ্যাটিনিউয়েটেড ভাইরাস, জীবিত, মৃত নয় কিন্তু। হুম, আর এই ভ্যাকসিন, প্রথম ডেঙ্গুর ভ্যাকসিন ডেনভ্যাক্সিয়া ফিলিপাইন্সে দেওয়া হয়েছিল, প্রচুর শিশুর মৃত্যু হয়। তারপরে জনগণের প্রতিবাদে সেই ভ্যাকসিন সেখানে ডিসকন্টিনিউ করা হয়। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দেখে নেবেন, কি মারাত্মক এই ভ্যাকসিন। এবং এই যে আবার যে ভ্যাকসিন আসছে, গ্লোবাল ওয়ার্মিং এর নাম করে গোটা বিশ্বে নাকি ডেঙ্গু বেড়ে গেছে, এরকম একটা ভুল ভাল তথ্য দিয়ে মিডিয়াকে পয়সা দিলেই মিডিয়া সব কিছু বলে দেবে, সমস্যা নেই। আর বিজ্ঞানী টিজ্ঞানী সব ওদের খপ্পরে, ওরা যেমন করে বলবে ওরা তেমন করে গবেষণার ফলাফল সামনে নিয়ে আসবে, এটা তো জানা কথা। আমাদের সামনে এসব দেখানো হয়, আসলে কন্ট্রোল করছে ওরাই। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু ইন্ডিপেন্ডেন্ট, কিছু প্রতিবাদী লড়াকু বিজ্ঞানী তো গবেষক তো আছেন, তারা কিন্তু এখনো সাবধান করছেন যে সাবধান, ডেঙ্গু ভ্যাকসিন সম্পর্কে তারা ইতিমধ্যেই সাবধান করছেন। তো যাই হোক, তাহলে এবার একটা প্রশ্ন করুন, পরে আলোচনা করব। ডেঙ্গু ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইয়েলো ফিভারের ভাইরাস কেন কেন হুম হুম ভাবতে হবে তো, গভীরে যেতে হবে না। যাও, সেই আলোচনা এখন আমি করবো না, ভিডিও আমার অনেক লম্বা হয়ে যায়, অনেকেই অভিযোগ করেন বা অনুযোগ করেন, কি করব বলুন। যাই হোক, বেশ কিছুদিন পরে লাইভে এলাম। তো তাহলে এই ভ্যাকসিন 2026-এর মাঝামাঝি বা এরকম সময়ে আসবে, একদম আসবেই 2026-এ, অন্তত একটি তো আসবেই, এবং সেটা জাতীয় টিকাকরণ কর্মসূচির মধ্যে ঢোকানো হবেই হবে। আমি আগাম বলে দিচ্ছি কিন্তু, যারা আমার নিয়মিত পাঠক সহযোদ্ধা তারা জানেন আমাকে কতটা বিশ্বাস করা উচিত আর কতটা উচিত নয়। আমি তাদের কথাই ভেবেই কথাটা বললাম। বাকি যারা নতুন এসেছেন, এটা তারা ঠিক করবেন, তারা কি করবেন না করবেন, আমার দায়িত্ব আমার বলা এটা। অর্থাৎ ইট উইল বি ইনক্লুডেড ইন ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, মানে কি জাতীয় টিকাকরণ কর্মসূচি। সেটা কি, যেখানে মাস ইমিউনাইজেশন করা হয়। এই যেমন ধরুন আপনি
অনেক বহু ভ্যাকসিন বাচ্চাদের যারা আধুনিক আর নরনারী পিতা মাতা রয়েছেন তারা দিয়ে থাকে। ডিপথেরিয়া দেন, অমুক দেন, তমুক দেন, তাই তো, বা আরো অনেক রকমের ভ্যাকসিন দেন। ইনফ্লুয়েঞ্জা দিচ্ছেন এখন অনেকে, নিউমোনিয়ার ভ্যাকসিন দিচ্ছেন অনেকে। ডাক্তারবাবুরাও বলছেন নিয়ে নিন, নিয়ে নিন, ইনফ্লুয়েঞ্জাটা নিয়ে নিন, নিউমোনিয়াটা নিয়ে নিন। তো এইসব ভ্যাকসিন কি আশা কর্মীরা জোর করোনার মতো করে আপনাদের দিতে আসে? মার্জনা করবেন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কি দিতে আসে? না, কারণ সেটা জাতীয় টিকাকরণ কর্মসূচির মধ্যে ঢোকেনি বলে, তাই আপনাকে বলে না, আশা কর্মীরা জোর করে না। কিন্তু করোনা ভ্যাকসিনটা বলেছিল, কারণ ওটা জাতীয় টিকাকরণের মধ্যে পড়ে গেছে। এবং শুধু তাই নয়, শিশুদের ক্ষেত্রেও কেন আশা কর্মীরা বলে, ওই যে ওটা চাইল্ড ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে যে ভ্যাকসিনগুলো ইনক্লুডেড আছে, এইচআইভি বলুন, হেপাটাইটিস বলুন, ওই যে পোলিও বলুন, বিসিজি বলুন, এগুলো আছে। ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম যেটা চাইল্ডহুড ভ্যাকসিন, তার মধ্যে ইনক্লুডেড আছে বলে তারা বলে। তাদের কাজই সেটা, তাদেরকে এই জন্যই রাখা হয়েছে, আপনার মঙ্গলের জন্য। আপনি খেতে পান আর না পান, চাকরি বাকরি পান আর না পান, ভ্যাকসিনটা কিন্তু ফ্রি, ওটা নিতে হবে। কেন ফ্রি? হ্যাঁ, অন্য কিছু তো দেয় না, ভাবতে হবে না। আর ভাতাই বা কেন ফ্রি দিল বিনামূল্যে? আসছে এক এক করে। সবকিছুর পেছনে ওদের এজেন্ডা আছে, এমনি এমনি হয় না। আপনি যদি মালিক হতেন আপনিও তাই করতেন। ওই যে ব্যতিক্রম হয়তো আছেন কেউ কেউ অবশ্যই, ওই যে শত্রুটা তো আমাদের মধ্যেই, আমাদের লোভ, আমাদের আধিপত্য। তাহলে সতর্ক থাকুন, ডেঙ্গুটাও ঢুকে যাবে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে, এবং আপনাদের ওপর কিন্তু মারাত্মক চাপ আসবে। তাই শুধু আপনি বুঝে গেছেন বলে আপনি থাকলেন চুপি চুপি, আপনি নেবেন না, আর কাউকে বলার দরকার নেই, এসব বলবেন না, এসব বলবেন না। কিন্তু ভাববেন না, অন্যদেরও বলুন। অন্তত আপনার পাশে যখন আশাকর্মীরা জোর জবরদস্তি করবে, প্যান্ডেমিক ট্রিটির করে দেখিয়ে, ভয় দেখিয়ে, নোটিশ দেওয়ার ভয় দেখিয়ে, হুকে সামনে রেখে বিভিন্ন রকমের চাপ দেবে, এবং আপনার জীবিকা চলে যেতে পারে। বিশেষ করে আপনি যদি চুক্তিবদ্ধ মানে চাকরি করে থাকেন, কন্ট্রাকচুয়াল, তাহলে কিন্তু আরো ভয় কাজ করবে আপনার মধ্যে কিন্তু। অর্থাৎ সিভিক পুলিশ বলুন বা আশাকর্মী বলুন, এগুলো সবই তো কন্ট্রাকচুয়াল। এছাড়াও গ্রামে গঞ্জে পঞ্চায়েতে শিক্ষক, প্যারা টিচার, এরকম অনেকেই আছেন যেগুলো আসলে পার্মানেন্ট ভ্যাকেন্সি বলে তো কিছু থাকবে না আগামীতে, এখনো নামমাত্র তো কিছু আছে। তো সেটুকুও যাদের নেই, তাদের কিন্তু প্যানিকটা আরো বেশি করে ওরা দেখাতে পারবে। তাই মনে বল রাখুন, এবং আপনি শুধু এই ব্যাপারটাও সিদ্ধান্ত নিয়ে ফেলবেন মনে মনে যে আপনার ওই 5-10 হাজার টাকার চাকরিটা চলে যাবে, মানে চাকরিটার জন্য কি আপনি নিজের জীবনটাকে বিপন্ন করবেন? চাকরিটা বজায় রাখবার জন্য কি আপনি ভ্যাকসিনটা নিয়ে নেবেন? এটা মাথায় সিদ্ধান্ত নিয়ে থাকবেন। বাকিটা আপনার ওপরে। আমি তো বলতে পারবো না যে আপনি যদি এরকম সিচুয়েশন আসে, এবং আসবেই, এই কারণেই তো ওরা করছে এসব, ভাতাটা বন্ধ হয়ে যাবে এরকম ভয় দেখাবে। এবং প্যান্ডেমিক ট্রিটিতে আলটিমেটলি আমরা যদি না জাগি, আমাদের সংখ্যা যদি না বাড়ে, আমরা কিন্তু ওই শুধু আইন দিয়ে, আরটিআই দিয়ে, সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে করতে পারবো না, পারবো না। সুপ্রিম কোর্টের রায় তো আছে, কিন্তু দেখুন যেভাবে মিডিয়া হুকে পোট্রে করছে, যেভাবে হুকে সামনে আনছে বারবার করে দালাল মিডিয়া, তাতে করে ভারত সরকারের যে তথাকথিত সভারেন্টি, অন্তত কাগজে কলমে, সেটাও কি দেখা যাচ্ছে না। ইটস সিম্পলি গোয়িং টু ভ্যানিশ। প্যান্ডেমিক ট্রিটিতে পরিষ্কার করে বলা আছে যদিও যে রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব, ন্যাশনাল সভারেন্টিকে এই ট্রিটি কখনোই লঙ্ঘন করে না। কেন্দ্রীয় সরকার যদি, রাষ্ট্র যদি চায়, তারা এটা মানতেও পারে, নাও পারে। হু কেবলমাত্র প্রপোজ করতে পারে, সাজেস্ট করতে পারে, রেকমেন্ড করতে পারে। লকডাউন হবে কি হবে না, আইসোলেশন কতদিনের হবে, ভ্যাকসিন ম্যান্ডেট হবে কি হবে না, এটা সাজেস্ট করতে পারে হু। কিন্তু মানা না মানা নাকি রাষ্ট্রের উপরে। ব্যাপারটা অফিসিয়ালি তাই, কিন্তু যদি বিল গেটসের মতো লোক নেতাদেরকে ফান্ডিং করে এবং টোটাল রাজনৈতিক দলগুলোকে ফান্ডিং করে থাকে এবং কন্ট্রোল করে, তাহলে এই যে ব্যাপারটা রাষ্ট্রের ওপরে, এটা কি টেকে? ওটা অফিসিয়ালি থেকে যায়।
অ্যাকচুয়ালটা অন্যরকম হয়ে যায়। বাস্তব পরিস্থিতিটা ভিন্ন। কিন্তু আইন আইনের জায়গায় আছে, কিন্তু সেই আইনকে টপকে, আইনকে ধর্ষণ করে, পদাঘাত করে নিজের আখের গুছিয়ে নেওয়ার রাস্তাটাও কিন্তু আছে। তাই মাঝে মাঝে দেখবেন নেতারা, রাজনৈতিক দলের নেতারা বা ক্ষমতাশালী ব্যক্তিরা মিডিয়াতে বাইট দেওয়ার সময় একটা বাক্য বারবার করে বলে, কি বলে? আইন আইনের পথে চলবে। আমার শুনে এত হাসি পায় যে কি বলবো। তো যাই হোক, তাই সতর্ক থাকুন। আপনার আশপাশের মানুষের মধ্যে প্রচার করুন, যাতে করে সেই সময় আপনার পাশে অন্তত কিছু লোককে পান। কারণ ওই যে ডেঙ্গু অ্যাসিমটোমেটিক বলে ওরা দাগিয়ে দিয়েছে, অর্থাৎ উপসর্গহীন ডেঙ্গু। তো আশা কর্মীরা আপনাকে কিভাবে চাপ দিতে পারে এখনই বলে দিচ্ছি, বা স্বাস্থ্যকর্তারা বা বিডিও। এই যে আপনাকে কামড়িয়ে মশা অন্য জায়গায় যাচ্ছে এবং সেটা আপনার দেহ থেকে, আপনার কিছু নেই, ডেঙ্গু নেই, আপনি বলছেন আপনি সুস্থ, কিন্তু ওই যে ওরা টেস্ট করে বলে দেবে আপনি পজিটিভ। হ্যাঁ, টেস্ট কিটও পৌঁছে যাচ্ছে এক এক করে। এই যে বর্ষাকাল, জুলাই মাসটা ইতিমধ্যেই ডেঙ্গু মান্থ বলে, মানে অ্যান্টি ডেঙ্গু ফাইটের মান্থ হিসেবে ওরা চিহ্নিত করেছে। তাৎপর্যপূর্ণ, আমি বহু আগেই জানতাম এসব হবে। অর্থাৎ আর 1 বছর মাত্র সময় আছে, এই মাঝামাঝি ধরলে আর কি। ইলেকশনের দেখবেন রেজাল্টটা বেরিয়ে যাবে মোটামুটি মে মাসের মধ্যে, রেজাল্টটা বেরিয়ে যাওয়ার কথা, তাই তো? মোটামুটি ভাবে আমরা বলতে পারি মে জুন, তার মধ্যে হয়ে যাবে। তারপরে কিন্তু লীলা শুরু হয়ে যাবে ভ্যাকসিনের, ডেঙ্গু ভ্যাকসিনের লীলা শুরু হয়ে যাবে। তাই সময় কিন্তু খুব বেশি নেই। তখন কিন্তু লড়াইটা আপনার এলাকায় করতে হবে, সঙ্গে মানুষ নিয়ে থাকতে হবে। এবং এইসব যে প্রপাগান্ডা চালাবে যে আপনাকে কামড়ে মশা অন্য জায়গায় গিয়ে অন্যকে কামড়াচ্ছে, অর্থাৎ আপনার শরীরের ভাইরাস অন্যের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি ডেঙ্গু ছড়াচ্ছেন, এই সব ওদের দালাল বিজ্ঞান, মানে দালালের হাতে পড়া বিজ্ঞান মনস্কতা এবং রুটি রুজির জন্য মরিয়া আশা কর্মীদের ঠোঁট থেকে যে সব বাণী নির্গত হবে, এই বিজ্ঞানের বাণী নির্গত হবে, সেগুলোকে কিন্তু আপনাদের ট্যাকল করতে হবে। আমি তো সবসময় পাশে আছি, কিন্তু আমার তো সময় লাগে, তাই না? সঙ্গে সঙ্গে তো আমি যেতে পারবো না, সময় লাগবে। ফোন করলেন হয়তো, মেসেজ করলেন হয়তো, সঙ্গে সঙ্গে ধরতে পারবো তারও কোনো স্থিরতা নেই। অনেকের নাম্বারই আনসেভড আছে, অচেনা নাম্বার। অনেকে বিরক্ত করে, তাই বাধ্য হয়ে অনেক সময় কল ব্লকিংয়ে রাখতে হয়, বিশেষ করে রাতের বেলা অনেক সমস্যা হয়। তো যাই হোক, তাই আমি বারবার বলছি, অন্তত একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখুন, যাতে করে আননোন নাম্বার হিসেবে আমার কাছে না থাকে, যাতে করে আমি আপনাকে অন্তত সেই সময়ে চিনতে পারি বা বুঝতে পারি, বা মনে করি যে না, আপনি অন্তত আমাদের চিন্তা ভাবনাটা আপনার মধ্যে প্রভাব ফেলেছে বা আপনি ভাবছেন। নইলে হঠাৎ করে কোনো বিপদ হলো, সঙ্গে সঙ্গে মেসেজ করলেন, ফোন করলেন, আর আমি সঙ্গে সঙ্গে আপনাকে আনসার করব আর রেসপন্স করবো, আমাদের সহযোদ্ধারা করবে, তেমন আশা না করাই ভালো। কারণ আমরা প্রত্যেকেই ব্যস্ত। আপনি যেমন এতদিন সময় পাননি, হঠাৎ করে আপনার ওপর চাপ এলো, আপনার বাচ্চার ওপরে চাপ এলো, সঙ্গে সঙ্গে আপনার আমার কথা মনে পড়লো, তার আগে আপনি যোগাযোগ করলেন না, এমনটা হলে কিন্তু মুশকিল। সেক্ষেত্রে আমি কোনো গ্যারান্টি দিতে পারি না, বা আমার সহযোদ্ধারাও পারে না। কারণ আপনাকে আগে আমাকে চিনতে হবে, বুঝতে হবে, তবেই। কারণ বহু বেনজল ঢুকে গেছে আমার প্রোফাইলে। তো যাই হোক, সতর্ক করলাম, গ্রামে কিন্তু বেশি বিপদ। এই ক্ষেত্রে ভ্যাকসিনেশনের চাপটা বেশি বিপদ, কারণ ওরা গ্রামকে টার্গেট করেছে বেশি। কারণ গ্রামগুলোকে ওরা, জমি টমিগুলো, কারণ প্রাকৃতিক সম্পদ কিন্তু গ্রামে। কেন করেছে এটা একটু বলে দিই। শহরে ইউটিলাইজ হয়ে গেছে, সেখানে ল্যান্ড নেই আর। তাছাড়া শহরের মানুষ নিজেরাই ভৌ নিয়ে নেয়, নিজেরাই ভ্যাকসিন নিয়ে নেয়। তাহলে সম্পদ কোথায় আছে? গ্রামে এবং অরণ্যে। গ্রামে কি আছে? জমি আছে, জল আছে, নদী আছে। তো সেখানে যদি এত এত মানুষ থাকে, তাহলে জমি দখল করতে অসুবিধে হবে না। সেখানে ব্লু রিভার টেকনোলজি, ফার্মিং উইদাউট ফার্মার্স, অর্থাৎ কৃষক থাকবে না, কিন্তু কৃষি থাকবে, অর্থাৎ কর্পোরেটের বড় বড় মেশিন, রোবট দিয়ে চাষবাস হবে। তো সেই জন্য যে ছোট ছোট ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হলে তো অসুবিধে, বড় বড় ল্যান্ড চাই, 600 একরের বিস্তৃত জায়গা চাই,
তো সেখান থেকে লোক যদি ফাঁকা না করা যায়, সেসব জমি কি করে কর্পোরেট আদানি আম্বানির হাতে আসবে, কিভাবে বিল গেটসের হাতে আসবে? আপনারা জানেন বিল গেটস এখন পৃথিবীর সবচেয়ে বেশি কৃষি জমির মালিক, কয়েক লক্ষ হেক্টর, তাই তো? কি করে হলো? কারণ ফুডটা উনি কন্ট্রোল করবেন, তাই এগ্রিকালচারটা নিজের হাতে নিয়ে নিয়েছেন আমেরিকায়। আর আমাদের দেশে তারই প্রতিনিধি আদানি আম্বানি, এবং ইনি তো রয়েছেনই সঙ্গে। তাই গ্রামগুলোকে ফাঁকা করতে হবে, ভ্যাকসিন গুঁজে গুঁজে ডিপপুলেশন প্রোগ্রাম করতে হবে, নইলে কিন্তু ফাঁকা জমি পাওয়া যাবে না। পুকুর, জলাশয়, নদী, এগুলোর উপর টোটাল কন্ট্রোল কায়েম হবে না। বন সম্পদ তো আছেই, অরণ্য সম্পদ তো আছেই। তাই সাবধান, গ্রামেই কিন্তু বেশি বিপদ। এই ক্ষেত্রগুলো ভাবলেই বুঝতে পারবেন। শহরের বিপদ একরকম, গ্রামের বিপদ আরেক রকম। বিপদ সর্বত্র, কোথাও আপনি লড়াই না করে টিকতে পারবেন না। এবারে আসছি মূল বিষয়গুলো, আজকের লাইভে যা আলোচ্য হওয়ার কথা আমার। ফাঁকা স্কুলের টাকাবাজি, সেটা কি প্রথম টপিক। 348টা স্কুল বিল্ডিংকে কি কাজে লাগানো যেতে পারে, প্রোডাক্টিভ কাজে অবশ্যই, সেটা জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন, যারা এই শিক্ষা দপ্তর দেখাশোনা করে, এবং কপি টু করে অনেককে ফরওয়ার্ড করেছেন। আগে হ্যাঁ, সেক্রেটারি, সচিব থেকে শুরু করে যারা যারা এই দায়িত্বে আছেন, তো সরকার থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন? তারা একটা ডেটা তৈরি করেছেন, ডেটাবেস তৈরি করেছেন 2020 থেকে 2024 পর্যন্ত যেসব স্কুলে জিরো এনরোলমেন্ট হয়েছে, অর্থাৎ একটি ছাত্রছাত্রীও ভর্তি হয়নি, সেই সব স্কুল এরকম পাওয়া গেছে 348টি, বিভিন্ন জেলা মিলিয়ে। তার তালিকাও দেওয়া আছে, কোন জেলায় কটা স্কুল, স্কুলের নামও দেওয়া আছে। সেই স্কুলে তো ভালো ভালো বিল্ডিং আছে, তাই তো? সেই বিল্ডিংগুলো কিন্তু সরকার করেনি। আপনি খোঁজ দিয়ে দেখবেন, এসব স্কুল বিল্ডিং বেশিরভাগই সে সমসাময়িক অনেক জমিদার করেছেন, বা এলাকার কোনো দানশীল ব্যক্তি তার জীবনের সঞ্চয় দিয়ে স্কুল বিল্ডিংগুলো করেই দিয়েছেন, ডোনেট করেছেন। শিক্ষা বিস্তারের মহান উদ্দেশ্য নিয়ে তারা এসব করেছেন। তাই দেখবেন অনেক গ্রামে গঞ্জে স্কুল এবং শহরের স্কুলেও দেখবেন অনেক এরকম দানশীল ব্যক্তির নামে, বা তার পত্নীর নামে, বা তার পরিবারের নামে, বা তার সন্তানের নামে এসব স্কুলগুলো চলে, মানে নামগুলো করা হয়েছে, কারণ তারা জমি দিয়েছিলেন, তাই তো? মহৎ উদ্দেশ্য নিয়েই দিয়েছিলেন। তাদের হৃদয়ে তো আমার মনে হয় না কোনো খোঁট ছিল। তাহলে এবার কি হবে? এই স্কুলগুলো আর 348টি স্কুল চলে যাবে বেসরকারি হাঙরের মালিকানার হাতে, আদানি আম্বানি না হলেও তাদের এজেন্টদের হাতে। তারা এটাকে কি কাজে লাগাবে? প্রোডাক্টিভ কাজ হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে স্কুলগুলো আর মানে স্কুল হিসেবে ব্যবহার হবে না, নইলে এই ধরনের প্রস্তাব চাওয়া হয় এবং সেখানে জানতে চাওয়া হয়েছে আপনারা প্রস্তাব দিন 348টি স্কুল বিল্ডিং, সেটা কি করা যায় প্রোডাক্টিভলি? উত্তরটা আপনাদের জানা আছে, আমি বহু আগেই এগুলো বলেছি। স্কুল ইজ ডেড, নো লং লিভ দ্য স্কুল, এই আর্টিকেলটি 2020 সালেই লেখা, লকডাউনের পরই লেখা। অমৃত সুপুত্র দ্বিতীয় খণ্ডে আছে বলে রচনা। এই ভয়ঙ্কর পরিস্থিতি এবং জাতীয় শিক্ষানীতিতে কি হতে পারে সেটাও কিন্তু আমি ওই 2020তেই লিখেছি, সেটাও রয়েছে, অনেকেই পড়েছেন। তখন এই যে স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল, যখন এই আর্টিকেলটি লিখি তখন অনেক শিক্ষকই আমাকে পাগল, উন্মাদ মানে ইত্যাদি ইত্যাদি বলেছিলেন। তো তাদের মুখগুলো এখন আমার দেখতে ইচ্ছে করছে আর কি। এর মধ্যে কয়েকজন অবশ্য চলে গেছেন, না গেলেই ভালো হতো, কিন্তু চলে গেছে, যেতে তো হবেই। কি করা যাবে বলুন? আমার এখানে কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। তো তারা চলে গেছেন, তবু কেউ কেউ এখনো টিকে আছেন, এবং তাদের আবার কারো কারো চলে গেছে, মানে চাকরি চলে গেছে। আমি নোট রাখি, আমি মুখস্থ রাখি, আমার মূল প্রোফাইলে
সবাইকে তো ব্লক করি না, কাউকে কাউকে তো রেখে দিতে হয়। তো সেই ক্ষেত্রে মাথায়ও থাকে, চলে গেছে অনেকের চাকরি। তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে অধম কে তখন পাগলের প্রলাপ বকছি বলা হয়েছিল, তারা এখন বুঝতে পারছেন বাস্তবতা কাকে বলে, নিউ ওয়ার্ল্ড অর্ডার কাকে বলে। যাই হোক, সেটা তাদের আমি দোষ দিই না, কারণ তারা সে সময় ভাবতে পারেননি, এখন ভাবছেন, ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। নিজের ঘরে আগুন না লাগলে তো অনেকেরই চেতনা হয় না, অন্যের ঘরের আগুন লাগলে আমরা দূর থেকে শোভা দেখি। আমার একটি লাইন আছে না, আগুনের শোভা দূর থেকে ভারী সুন্দর, তাই না? ভালোই লাগে, কিন্তু নিজের ঘরে লাগলে এই হলো মজা, নিজের ঘরে লেগেছে। বাকিরা যারা এখনো নিজের ঘরে লাগেনি, তারা এখনো কিন্তু যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন। তাহলে দেখুন, খেয়াল করে ইন্টারেস্টিং জায়গাটা দেখুন, লকডাউনটা দেখুন কেন করা হল। 2020 সালের হিসেব কিন্তু এখানে দেওয়া নেই। আগে কি এনরোলমেন্ট ছিল কিনা 1 জন 2 জন বা 10 জন, কিচ্ছু বলা নেই। 2020 যখন লকডাউন হলো, মার্চ থেকে, তো মনে আছে তো, 24শে মার্চ, সেই সময় কি করে হবে এনরোলমেন্ট? জিরো। টাইমিংটা খেয়াল করো, জিরো এনরোলমেন্ট। 2021-এও তখনও করোনাবাজি চলছে, ভ্যাকসিন এসছে, জিরো এনরোলমেন্ট। 2022-এ সবে একটুখানি আনলক টানলক হলো, জিরো এনরোলমেন্ট। এইভাবে করে করে 2020 থেকে 24 পর্যন্ত হিসেব দেখিয়েছে ওরা, জিরো এনরোলমেন্ট। তাহলে লকডাউনটা না হলে, না করা গেলে, এত প্যানিকবাজি না হলে কি 348টা স্কুল পাওয়া যেত ফাঁকা? কম হতো, অন্তত 100-150 স্কুল কমে যেত। যদি বা হতোই না, অন্তত 2-3 জন ছাত্র তো থাকতোই রে বাবা, তাও নেই। তাহলে দেখলেন তো লকডাউনের মাহাত্ম্য। যখন আমি প্রতিবাদ করেছিলাম এই লকডাউন আসলে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্তকে শেষ করে দেওয়ার জন্য, এবং আরো বেশি করে বিলিয়নিয়ার এবং মলবাজি অনলাইন প্রমোশন করবার জন্য, তখন বিশ্বাস করেননি। এবার নিজে দেখুন। তাহলে এই 348টি স্কুল সবে শুরু হলো। অনেকে ভাবছেন আমার স্কুল তো লাইনে নেই, অনেকেই লাইনে আছেন যাদের স্কুলে 30-35 জন ছেলে মেয়ে আছে, বা 40 জন, 50 জন, বা 90 জন, 100 জন, আগামী 5 বছরে ফাঁকা হয়ে যাবে, দেখতে থাকুন। কুকুরকে মিড ডে মিল কি এমনি খাওয়ানো হবে? হ্যাঁ, ওটা নিয়ে পরে ভিডিও করব, ভেতরে কি খেলা আছে। আগে হ্যাঁ, আর 5 বছরে মোটামুটি ভাবে আরো 500, কমপক্ষে 500 না বলেও হ্যাঁ আরো বেশি হবে, 1000 খানেক স্কুল ধরুন এই শূন্য এনরোলমেন্ট হয়ে যাবে, আর বাকি 10 বছরে তো আরো হবে। বেশ, এই স্কুলগুলো কি হবে? কেন গ্রামে গঞ্জে ওই ফ্লিপকার্ট থেকে শুরু করে, সম্ভাবনাগুলো বলছি কি কি হতে পারে। ফ্লিপকার্ট থেকে শুরু করে আমাজনের যে গোডাউন লাগে না, প্রচুর জায়গা লাগে, সেগুলো কাজে ব্যবহার হতে পারে, তাই তো? অথবা প্রাইম ল্যান্ড, যেসব জায়গায় একটু পয়সা করিওয়ালা লোক আছে, ওদের বেশি লোক লাগবে না, ভালো ওই আশপাশে সুন্দর জঙ্গল টঙ্গল আছে স্কুলের আশপাশে, জঙ্গলমহল এলাকা যদি হয়, সেখানে রিসোর্ট হবে। আগে হ্যাঁ, কোথায় আছেন? হ্যাঁ হ্যাঁ, রিসোর্ট হবে, পার্ক হবে, পয়সা দিয়ে লোকজন ঢুকবে সেখানে, পয়সার টিকিট কেটে ঢুকতে হবে, তাই তো? এগুলো করা হবে। শহুরে বাবুরা সেখানে যারা এখন মানে টিকে থাকবেন ততদিন তারা যাবেন আর কি, ওদের দরকার নেই তো, ওদের কিছু লোক হলেই চলবে। আসছি এক এক করে। তাহলে এই সব বিভিন্ন কাজে ভাড়ার মানে মানে বেসরকারি কোম্পানি, তারা তাদেরকে জলের দরে বা বিনা পয়সাতেই ধরুন, বা একটু আন্ডারস্ট্যান্ডিং করে লোক দেখানো, কিছু মিনিমাম পয়সা করে দিয়ে একটা মৌ করে একটা ক্লাস্টার পুরো দেখা গেল। 1-2 স্কুল তো নেবে না, নিলে অনেকে 1 ডজন নিয়ে নেবে, 2 ডজন নিয়ে নেবে, বা কোনো জেলা নিয়ে নেবে, নিয়ে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য চলবে, মানে ফাঁকা স্কুলে টাকাবাজ। বই থাকুন। তাহলে টিকতে গেলে কি করতে হবে? আপনাদের স্কুলের পড়ুয়া বাড়াতে হবে। সেটা কি করছেন? কিভাবেই বা করবেন? যেভাবে ওরা প্রপাগান্ডা চালাচ্ছে সরকারি স্কুলের বিরুদ্ধে, এবং সরকারি শিক্ষকেরা নিজেরাই তো 90% বেশি, হয়তো 99% তাদের ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান।
আর এই যে 348টা স্কুল বন্ধ হয়ে মানে ফাঁকা হয়ে গেছে আর কি, এনরোলমেন্ট নেই, পাশে কিন্তু লেখা আছে কোন মিডিয়াম? বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি 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 বেঙ্গলি, 2-3টে উর্দু মিডিয়াম। ইংলিশ মিডিয়াম একটাও নেই। কেন নেই? আরে মশাই কেন থাকবে? আপনারা তো আপনাদের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ান, তা সেখানেই তো ভিড় করে আপনার বাচ্চা কাচ্চা। তারপরে আপনি ডিএ চান, মার্জনা করবেন, আপনার অধিকার ডিএ, অবশ্যই। তো ওদের অধিকার আছে স্কুল ফাঁকা করলে বেচে দেওয়া, ওরা অধিকার করবে, দেখাবে, আপনি অধিকার দেখান, সমস্যা কোথায়? চলছে এভাবে, চলবে। তাই এবার বুঝতে পারছেন তো কেন এই অনলাইনের ব্যাপারটা? একদম তাই। এই অনলাইনটা না হলে, আপলোড না হলে, এইসব তথ্য না হলে, ঘরে বসে ওরা 348খানা স্কুল খুঁজে বের করলো কি করে? হ্যাঁ, কত সোজা বলুন দেখি। নইলে আগে হলে এটা সম্ভব হতো? হতো না। এই কারণেই ডিজিটাইজেশন, এবং এই কারণে এত কিছু তথ্য দিয়ে স্কুলকে আপলোড করতে হয়, সমস্ত কিছু ওদের লোকজন নিয়ে তো আছেই, সার্ভেলেন্স আছেই, সব মিলিয়ে ওরা 348খানা স্কুল খুঁজে বের করে এবার বেচে বড়তে দেবে আর কি। বেচে বড়তে নয়, বেচে দেবে আর কি। আমরা বেচে বড়তে থাকি, চেষ্টা করছি আর কি, তো ওরা বেচেই দেবে আর কি। তো পুরোটাই তো বুঝতেই পারছেন, সরকার রাষ্ট্র এখন পুরোটাই জায়নের শক্তির হাতে। তো এই হলো বাস্তব চিত্র। তাই আগামীতে আপনারা আপনাদের স্কুলগুলো কি করে রক্ষা করবেন, বাঁচাবেন, সেগুলো ভাবুন। কারণ স্কুল না থাকলে কিন্তু আপনিও থাকবেন না, এবং আপনাদেরকেও কোথায় বদলি করে দেবে তার ঠিক নেই। সারপ্লাস টারপ্লাস তো জানেন শুরু চলছে এখন। আর একটা কথা বলে দিই এই প্রসঙ্গে, এসএসসির গল্পটা এবার কেমন লাগছে বলুন তো? আপনারা স্কুলের চাকরি করার জন্য নতুন ফ্রেশাররাও আবার বসছে শুনতে পাচ্ছি, দারুণ গল্প। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গভর্নমেন্ট এমপ্লয়িরা সবাই দাবি করছে, এবং গভর্নমেন্ট এমপ্লয়ি সব চলে যাবে। গভর্নমেন্ট, এটা শুধু স্কুলটা দিয়ে শুরু হয়েছে, এবার দেখুন না কোন জায়গায় স্থায়ী রিক্রুটমেন্ট হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িদের? কোথাও হচ্ছে? কোথাও হবে না, সব দপ্তর তুলে যাবে, আস্তে আস্তে চলে যাবে, আউটসোর্স হয়ে যাচ্ছে সব। সবার ক্ষেত্রেই এটা একই কথা প্রযোজ্য, তাদেরও সরকারেরও অধিকার আছে তুলে দেওয়ার। হ্যাঁ, আমরা চিরকালই অধিকারটা ভালো বুঝি, কর্তব্যটা বুঝি না তো। হ্যাঁ, এটাই হলো ব্যাপার, অধিকারটা আমরা বুঝি, কর্তব্যটা বুঝি না। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ব্যতিক্রম তো 1% 2% মানুষ আছেন। যাই হোক, এবার দেখুন তাহলে এই যে এসএসসির যে গল্পটা আসছে, বাস্তবটা বুঝুন। এসএসসি নোটিশে কত ভুল আছে, গেজেটে নোটিফিকেশনে কত ভুল আছে, এই আছে সেই আছে, কত ফাঁক ফোকর আছে, সেগুলো নাই বুঝলেন, দরকার নেই বোঝার, কিচ্ছু বোঝার দরকার নেই। শুধু এটা বোঝুন, যখন ফাঁকা স্কুলগুলোকে নিলামে তোলা হচ্ছে ইন দ্য নেম অফ প্রোডাক্টিভ ইউজ, 348টা স্কুল, এরকম আরো স্কুল লাইনে আছে, তাহলে কি করে আবার নতুন নিয়োগ হয়? কোথায় নিয়োগ হবে? হ্যাঁ, কোথায় নিয়োগ হবে? যদি ওদের নিয়োগ করার ইচ্ছে থাকতো তাহলে স্কুলগুলোকে শিক্ষক দিত, উদ্যোগ নেওয়া হতো যাতে করে ছাত্রছাত্রী স্কুলে ফিরে আসে, সরকারের উদ্যোগ নেওয়া উচিত ছিল। শিক্ষকরাও নিশ্চয়ই সামিল হতেন সেই ক্ষেত্রে, জীবিকার তাগিদে অন্তত পক্ষে। সেই উদ্যোগ কি সরকার দেখাচ্ছে না। তাহলে এই স্কুলগুলো আর কোনোদিন স্কুল হবে না, ওয়ার হাউস হবে, অথবা রিসোর্ট হবে, অথবা পার্ক হবে, এলাকা বড় থাকলে। অনেক স্কুলে বড় বড় মাঠ আছে জানেন তো, প্রাইম প্রপার্টি, লাশ গ্রিন প্রপার্টি। কোথাও আবার ছোটখাটো হলে মদের দোকান হবে। গ্রামের যুবক ছেলেপেলে জানেন তো এখন মদটা কিভাবে চলছে। আগে হ্যাঁ, ওটাও ভালো, সরকারের রেভিনিউ আসে এবং চিন্তা শক্তিকেও ধ্বংস করে দেওয়া যায়। প্রতিবাদ লড়াই টড়াই ভাঁড় মে যাও, বোতল পিও। তাই তো, এটাই তো পলিসি, দুদিকটাই বাঁচবে আর কি। সেখানে ভাটিখানা হবে, সমস্যা কোথায়?
দায়ী তো আমরাই। তাহলে কি করে হবে বলুন তো? এসএসসি যারা স্বপ্ন দেখছেন, আবার নতুন নিয়োগের স্বপ্ন দেখছেন, তারা ভাবুন তো, আপনারা শিক্ষকতা পদের জন্য এত লড়াই করবেন, খাটবেন, পড়াশোনা করবেন, 14 ঘন্টা 20 ঘন্টা পড়বেন, অথচ স্কুলই তুলে দিচ্ছে, তো কোথায় নিয়োগটা হবে? এই প্রশ্নটা করুন না। এবারে আসছি পরের বিষয়ে, ফাঁকা স্কুলে টাকাবাজির পরে, হ্যাঁ এখানে টাকাবাজি তো বটেই, সরকারের যারা আছেন আমলা টামলা তারাও তো কামাবেন, আমরাই তো আমাদের শত্রু, তারা কামাবেন, তাদের হাত দিয়ে তো হাত বদল হবে। দু একজনকে লোক দেখানোর জন্য জেলে রেখে দেয়, কিন্তু আপনারা জানেন জেলে ওরা জামাই আদরেই থাকে, কিছু হয় না, ভালোই থাকে। আপনাদের সেই খবরগুলো দেখানো হবে না, কিন্তু ভেতরে খোঁজ খবর রাখলে বুঝতে পারবেন যেসব মন্ত্রী টন্ত্রী আমলা টামলা জেলে যায় তারা ভালোই থাকে। আচ্ছা, এবারে আসছি চাষের জলে বাঁশ, সেটা কিরকম? আপনারা জানেন যে কৃষি ক্ষেত্রে ইরিগেশন বা সেচের জন্য পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্য অংশই কৃষি জমিতেই শ্যালো টিউবওয়েল ব্যবহার করা হয়, যেগুলো জেনারেলি 15 মিটারের মধ্যেই বা তার নিচেই থাকে। এই শ্যালো টিউবওয়েল দিয়ে ইরিগেশনের কাজ মূলত 1980-র দশকেই বেশি করে শুরু হয় আর কি, দেখা যায়। এবং ওরা দাবি করে এই কারণেই, এই শ্যালো টিউবওয়েল ইরিগেশনের কারণেই নাকি গ্রিন রেভলিউশন এবং প্রোডাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি বাড়ানো সম্ভব হয়েছে, দারুণ নাকি চাষবাস হয়েছে, দারুণ সব ফসল টসল ফলেছে, সবুজ বিপ্লব হয়েছে। মানে সবুজ বিপ্লব যে কত বড় ঢপ এবং কত বড় সর্বনাশ, সেটা আমরা যারা লড়াই টড়াই করি তারা সবাই জানি ইতিমধ্যেই, নতুন করে বলার কিছু নেই। যারা জানেন না তারা একটু মানে একটু অন্যরকম ভাবনা চিন্তা করে ব্যাপারগুলো জেনে নিন, সবুজ বিপ্লব যে আসলে কি জিনিস। হ্যাঁ, মানুষকে মুরগি বানানো হয়েছে। হ্যাঁ, তো কীটনাশকের ব্যবহার, ভয়ঙ্কর সব রাসায়নিকের ব্যবহার, সারের ব্যবহার, কৃষি জমিকে ধ্বংস করা, বিনাশ করার কর্মসূচি, আসলে একটা দিক বললাম মাত্র, ওটাও টোটাল কন্ট্রোলের একটা এজেন্ডা ছিল, সবুজ বিপ্লব, জায়নিস্ট এজেন্ডা, যেটা বাস্তবে কিন্তু সাধারণ মানুষেরকে ব্রেন ওয়াশের জন্য ওটা ব্যবহার করা হয়েছে। যেমন গ্লোবাল ওয়ার্মিং এর গল্পটা দিচ্ছে ওরা, ঠিক তেমন করেই ওরা সবুজ বিপ্লবের গল্পটা দিয়েছিল। তো যাই হোক, কিন্তু তার ফলে কি হলো, তার আগে, আচ্ছা 1980 দশকের আগে কি আমাদের দেশে চাষবাস হতো না? 1960-70 হতো না? আমরা কি, আমাদের দেশে কি মানুষ চাষবাস করতো না? তখন কি করে হতো? হ্যাঁ, এটাই তো খেলা। তখন কৃষকরা জলের ব্যবস্থা নিজেরাই করতেন, পুকুর টুকুর থেকে জল নিতেন, বা জমির পাশে পুকুরের ব্যবস্থা থাকতো বা ডোবার ব্যবস্থা থাকতো, সেটাই কাজে লাগাতেন, একে অপরের পাশে থাকতেন, এর পুকুর থেকে ও জল নিত, ওর পুকুর থেকে এ জল নিত, এভাবেই কিন্তু চলেছে। হ্যাঁ, খরার সময় একটু সমস্যা হয়েছে, কিন্তু প্রতি বছর তো খরা হয় না। কিন্তু তখন কিন্তু এই শ্যালোর উপর নির্ভরতা ছিল না, শ্যালোর অস্তিত্বই ছিল না, শ্যালো টিউবওয়েলের অস্তিত্বই ছিল না। কিন্তু ওই যে, যার পরে শ্যালো নির্ভর করে দেওয়ার ফলে এই যে স্বাবলম্বী হওয়াটা, কৃষকদের যে জলের ব্যবস্থা তারা নিজেরা করবে, সেই পথটা বন্ধ হয়ে গেল, অভ্যেস হয়ে গেল। ফ্রিতে, প্রথমে তো ফ্রিতে দেয়, জানেন তো, ফ্রিতে জল আগে, হ্যাঁ ফ্রিতে জল দেওয়া শুরু হলো, কৃষকরা ভাবলো সত্যিই তো ফ্রিতে জল, কি দরকার আবার নিজের জলের ব্যবস্থা রাখা, ঝামেলা, সরকার ভালোবেসে ফ্রিতে দিচ্ছে। ওটা আসলে এজেন্ডা ছিল, জানেন তো। ওরা এক করে শুরু করে মনে হয় ভালো হয়, দারুণ, লোকে তো গভীরে যায় না, এর পরের স্টেপটা কি সেটা গভীরে মানুষ যায় না। যখন এটার উপর ডিপেন্ড করে মানুষ যখন পুরো মানে রাস্তা টাস্তা সব বন্ধ করে দেয়, যে না নিশ্চিন্ত এবার, তখনই ওরা পরের চালটা চালে, কি এই জল আর ফ্রিতে দেওয়া যাবে না, সরকার আইন আনছে, কেন্দ্রীয় সরকার, পয়সা দিতে হবে কৃষকদের। এই খেলাটা বোঝা যাচ্ছে? বুঝতে তো হবেই, ফ্রিতে দেওয়া যাবে না, সরকারকে পয়সা দিতে হবে। এই বাবদ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এই কর্মসূচিকে
রূপায়ণ করতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটা প্যাকেজ, একটা বরাদ্দ রাজ্যের মধ্যে বিতরণ করার ব্যাপার করতেই পারছে না। একটু টোপ টোপ দিতে হবে তো, মামলাদের পকেটে টাকা যাবে না, এমনি এমনি হবে, ওরা করবে। ওটা ইতিমধ্যেই ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তবে ওই যে কাগজে কলমে যেহেতু কৃষিটা যুগ্ম তালিকায় আছে, অর্থাৎ কারেন্ট লিস্টে আছে, তাই কেন্দ্র একা এটা করতে পারে না। তবে ওই যে 20টি রাজ্যে পাইলট প্রজেক্ট হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং রাজ্যগুলোকে বলা হয়েছে তারাও যেন এই কেন্দ্রের মতে সায় দেয়, তাহলে মঙ্গল হবে। কেন মঙ্গল হবে? এই আইন কেন হলো? কৃষকের ভালোর জন্য হলো, জনগণের ভালোর জন্য হলো। কেন? বলা হচ্ছে যে আমাদের দেশের এই জলের নাকি 83%ই কৃষিকাজে ব্যয় হয়। সাথে স্বাভাবিক, কৃষিটাই তো আসল, ওটা না হলে মানুষ বাঁচে না। তাতে অবাক হওয়ার কি আছে? 83% হোক না 90% হোক, সমস্যা কোথায়? কিন্তু সমস্যা ওদের। ওরা বলছে কি, এই 83% জলের নাকি একটা উল্লেখযোগ্য অংশ অপচয় হয়। কি করে বুঝবেন? জমিতে বেশি জল দিলে অপচয় হয়ে গেল না, একটু বেশি করে জল নিলেন তো অপচয় হয়ে গেল। কি হাস্যকর না? অপচয় হয় নাকি? জলের আবার অপচয় হয়? জল তো আমরা ছোটবেলা থেকেই জানি পুনর্ভব সম্পদ। শ্যালো জলের নাকি অপচয় হয়, সে অপচয় আটকাতে নাকি এই পয়সা দিতে হবে কৃষকদের। কত করে পয়সা দিতে হবে না দিতে হবে এখনো ঠিক হয়নি, তবে এই যে পয়সা দেওয়া যখন নেওয়া শুরু হবে, কৃষি যে কতটা লাভজনক সেটা আপনারা ইতিমধ্যেই জানেন। অনেক কৃষক কৃষি আর লাভজনক নয় বলে তারা ছেড়ে দিচ্ছেন, জমি বেচে দিচ্ছেন। এবার যদি জলটাও পয়সা দিয়ে কিনতে হয়, সেচের জলটা, তাহলে কফিনে শেষ পেরেক। তখন কি হবে? কৃষকরা আর চাষবাস করতে পারবে না। কেউ কেউ হয়তো পারবেন, রেট ওরা বাড়াতে থাকবে প্রতি বছর, এটা তো খেলা শুরু। তখন আপনি কি করবেন? তখন দালালরা আপনার আশপাশেই ঘুরছে। আদানির দালাল, আদানি সরাসরি তো জমি 5 বিঘা 3 বিঘা জমি কিনবে না, আদানি বড় হালের জমি কিনবে, তার দালাল ফোড়েদের দালালদের লাগিয়ে রেখেছে চারপাশে। ইতিমধ্যে কৃষকদের শরীর দুর্বল হয়ে গেছে করোনা ভ্যাকসিনের লীলা, এরপরে আবার ডেঙ্গু ভ্যাকসিন অনেককে বুঝতে হবে এবং অন্যান্য পলিসি। তারপরে যদি জলটাকেও পয়সা দিয়ে কিনতে হয়, তাহলে আরো কফিনে শেষ পেরেক। তখন এই সব জমি আস্তে আস্তে হাত বদল হতে থাকবে এবং বিল গেটস যেভাবে জমির মালিক হয়েছে, কয়েক লক্ষ হেক্টরের জমির মালিক, কৃষি জমির মালিক বিল গেটস, ঠিক একই রকম ভাবে আমাদের দেশেও বিল গেটস এর মতো আদানি, তো জানেন, হ্যাঁ, আদানি অ্যাগ্রো, হ্যাঁ, বাপরে বাপ, চারদিকে উনি উইংবাজি করে রেখেছেন। আর যেসব আইন কানুন আছে, বিল গেটস সরাসরিও আমাদের দেশে জমি কিনতে পারবেন, কোনো চিন্তা নেই আগামীতে, কোনো চিন্তা নেই। অর্থাৎ এইভাবে শেষ করতে হবে। তাহলে কি বুঝলেন? প্রথম দিকে ফ্রি পেয়েছেন, ভেবেছেন বাহ দারুণ, নির্ভর করে ফেলেছিলেন। এবার হ্যাঁ, আর কি যুক্তি দেওয়া হচ্ছে? আর বলা হচ্ছে শিল্প ক্ষেত্রে তো যারা কারখানা টারখানা, তারা তো জল নাকি পয়সা দিয়ে কেনে। সরকার বলছে, ভাবুন, কৃষকেরা কেন কিনবে না? হায় রে, লাল বাহাদুর শাস্ত্রীর কথা মনে পড়ছে, জয় জওয়ান জয় কিষাণ আগে। হ্যাঁ, যাই হোক, তো শিল্প কারখানা নাকি পয়সা দিয়ে জল কেনে, তাই কাগজে কলমে হয়তো কেনে। আসুন আপনাদের তথ্য দিই। কবে আর খেপবেন, কবে আর প্রতিবাদ করবেন বলুন দেখি? কবে আর করবেন? ওই নিজের নিজের ছেলে মেয়ে, আমি আর সন্তান, আমি আর তুমি আর আমাদের সন্তান কতদিন বাঁচাতে পারেন সেটাই তো দেখার। মহাকাল, আমরা তো সবাই ভাবছি আমি তো আগে বাঁচি, এই করে করেই তো ঘনিয়ে আসছে সময়। আসুন দেখা যাক। পেপসির কথাই বলি, বা পেপসি পোক, একই খেলা, একই মুদ্রার দুটি পিঠ। মার্কিনী কোম্পানি পেপসি, তারা জলবাজি করে, জল দিয়ে মুনাফাবাজি করে আর কি। গ্রাউন্ড ওয়াটার টানে, শুধু গ্রাউন্ড ওয়াটার নয়, নদীর জলও টানে ওরা, নদীর জলও টানে। সেই জল আমাদের কোল্ড ড্রিঙ্কসের আকারে অথবা ওই সব প্যাকেজড ওয়াটার হিসেবে আমাদেরকেই বেচে দেয়। 20 টাকা বোতল 1 লিটার, তাই তো? আর কোল্ড ড্রিঙ্কস হলে তো আরো বেশি, সেটা আপনারা জানেন। 2 লিটারের দাম কত, 1 লিটারের দাম কত কোল্ড ড্রিঙ্কস হলে? 20।
তাহলে এই যে জল, গ্রাউন্ড ওয়াটার, আমাদের দেশের জল, একটা মার্কিনি কোম্পানি পেপসি জল, নদীর জল তারা কিরম ভাবে কেনে, পয়সা দেয়, আগে দেয়। আসুন একটা তথ্য দিই। এ নিয়ে মামলা হয়েছে এবং তা সত্ত্বেও মাদ্রাস হাইকোর্ট পেপসির পক্ষেই রায় দিয়েছে। আগে হ্যাঁ, এটা কি, প্রতিদিন 1,00,000 লিটার করে জল তুলতে পারবে পেপসি, গ্রাউন্ড ওয়াটার বা নদীর জল যাই হোক না কেন, 1,00,000 লিটার প্রতিদিন পেপসি পারবে। কত পয়সা? 3 টাকা 75 পয়সার বিনিময়ে। আরেকবার শুনে রাখুন, 1,00,000 লিটার জল 3 টাকা 75 পয়সা। 3 টাকা 75 পয়সার লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। এটা নিয়ে বেশ কিছু মানুষ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন, যেটা কি করে হয়, এটা কিভাবে হয়। একটা আমাদের জল, আমাদের নদী শুষে নিচ্ছে ওরা, নিয়ে সেইটাই আমাদেরকে বিক্রি করছে বিষাক্ত করে দিয়ে, সেটা আমরা পান করছি। কিন্তু মাদ্রাস হাইকোর্ট পেপসির পক্ষেই রায় দেয়। কেন? বলে না, আদালত তো ওরাই কবজা করে রেখেছে। ওরে বাবা, আপনারা বলেন আদালত, প্রভুরাই সব চালাচ্ছে। এটা তো গেল তামিলনাড়ুর ঘটনা। নদীর নামটা মনে পড়ছে না, সেই নদী নিয়ে ওরা পাবলিক ইন্টারেস্ট ওরা করেছিল, পিআইএল করেছিল, আদালতের দ্বারস্থ হয়েছিল, সেখান থেকে জল টেনেছে পেপসি বলে। কিন্তু হাইকোর্ট বলল না, পেপসি ঠিক আছে। এবার মহারাষ্ট্রের ব্যাপারটা বলি। মহারাষ্ট্রের কাগজে কলমে 1 কিউবিক মিটার জলের জন্য, মানে 1,000 লিটার জলের জন্য 30 টাকা মতো দিতে হয় পেপসিকে। তাও সে টাকা কবে দেয় কি না, কত মাসের কত বছরের বাকি পড়ে থাকে, পরে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে নেয়। হ্যাঁ, তাহলে কোথায় আছেন? এরকম কোনো ইউনিফর্ম আইনই নেই আমাদের দেশে, কেউ করার হিম্মতও দেখায়নি। ওরা তো জায়েন্ট, ওরা জায়েন্ট, অসীম প্রতিপত্তি। আদালতকে পকেটের মধ্যে রাখতে পারে, রাষ্ট্রকে পকেটের মধ্যে রাখতে পারে পেপসি, কোকা কোলা। কারণ আমরা খাই বলে, আমরা পান করি বলে আমার ঘেন্না হয় সেসব মানুষকে। মার্জনা করবেন, ঘেন্না হয়, সত্যি ঘেন্না হয়। জানার চেষ্টা না জানাটা অপরাধ নয়, জানার চেষ্টা না করাটাই অপরাধ। রিলে, মস্তিতে, মজে থাকা জনতা, তাদের জন্য যা হচ্ছে ঠিকই হচ্ছে, মহাকালের প্রক্রিয়া। আমার তো তাই মাঝে মাঝে মনে হয়। না হলে মানুষ পেপসি কোক যদি না খেত, বিষ না খেত, পয়সা দিয়ে বিষ, গ্ল্যামার না খেলে, তাহলে এদের এত দাপট থাকতো? এদেরকে কারা ধনী বানাচ্ছে? মার্কিনি কোম্পানিগুলোকে, মাল্টি ন্যাশনাল গুলো, কর্পোরেট গুলোকে কারা করছে? আমরাই তো খাচ্ছি। আমাদের জল ওরা 1 লক্ষ লিটার পিছু 3 টাকা 75 পয়সায় কিনেছে, আর আমাদের বিষ বানিয়ে খাওয়াচ্ছে। আমরা খাচ্ছি, স্মার্ট হচ্ছে, দেশের সর্বনাশ, দেশ তো বলবো না, আমাদের সর্বনাশ করছি, নিজেদের সর্বনাশ করছি, সংযুক্তির সর্বনাশ করছি, স্বাস্থ্যের সর্বনাশ করছি, আত্মমর্যাদাকে শিখেই তুলছি। তাই আমি আবার আহ্বান করব, যারা অন্তত এই ভিডিওটি শুনবেন, তারা যদি কোক, পেপসি বা এরকমের ওই কোলা পান করেন, বা তাদের বটলড ওয়াটার পান করেন, লোকাল কোম্পানি কিনুন, অন্তত পক্ষে প্রচুর বেরিয়ে গেছে। তারাও যে খুব মহান তা নয়। সবচেয়ে ভালো জল সঙ্গে রাখুন, একান্ত উপায় না থাকে আলাদা কথা। এদেরকে যখন আপনি এদের জন্য 20 টাকাও খরচা করেন, তখন কিন্তু আপনি এই জেনে না জেনে এদেরকে মদত দেন।
তাই আমি বহুবার আহ্বান করেছি সহযোদ্ধাদের প্রতি, অন্তত যারা এই কজে লড়াই করছেন, তাদের মল থেকে কেনাকাটা না করে ছোট দোকান, মাঝারি দোকান, ফুটপাত বা অনলাইন হলেও ছোটখাটো জায়গা থেকে কেনাকাটা করতে আবেদন করি আমি। আমার স্বার্থে নয়, আপনাদের স্বার্থে, আপনার আগামীর স্বার্থে। কি করবে আপনার সন্তানেরা? সবাই এআই সায়েন্টিস্ট হবে, এআই রোবট বানাবে। ভয়ঙ্কর সময় আসছে, এই কারণেই ইউনিভার্সাল বেসিক ইনকামের টপিকটা এর পরেই রেখেছি। তাহলে শিল্প কারখানা কিরকম জলের দাম দেয় সেটা আপনারা দেখলেন, জানলেন। লিঙ্ক দিয়ে দেবো, অসুবিধে নেই, দেখবেন, দেখলেন। কৃষকদের বেলায় কি একই রেটে জল দেবে সরকার? কি মনে হয়? পেপসিকে যেমন 1,00,000 লিটারে 3,75,000 দিচ্ছে, রেটে দিচ্ছে, দরিদ্র নিম্নবিত্ত কৃষকদেরকে ওই একই রেটে জল দেবে সরকার? শ্যালোর জল দেবে না, লিখে রাখুন, দেবে না। কারণ কৃষক যাতে করে চাষ করতে না পারে, অক্ষম হয়, জমি জমা ছেড়ে দেয়, দিয়ে ভাতা নির্ভর হয়ে যায়, সংযুক্তি ছেড়ে দেয়, তার জন্য এইসব বিধি আসছে। এগুলো বহু আগেই প্ল্যান করা হয়েছে। যখন শ্যালো বসানো হয়েছিল তখন থেকেই, তার আগে থেকে, বহু আগে। এখন যেগুলো হচ্ছে সেগুলো কি এখনকার পরিকল্পনা? না, জায়নের শক্তি 100 বছর আগে, 100-200 বছর আগে, 300 বছর আগে ভেবে রাখে, সেটাকে কার্যকর করে সময় সুযোগ অনুসারে। তাহলে কৃষিতে এবার সর্বনাশের মেঘ নামতে চলেছে, এবং এভাবেই ফুড কন্ট্রোল, পুরো জমি চলে যাবে কর্পোরেটের হাতে, তারা চাষ করবে, এবং আপনি আর ওই রকম ভাবে লুজ চাল ডাল এখনো যা পাচ্ছেন তা পাবেন না, সব প্যাকেজড হবে এবং দাম বাড়ানো হবে স্বাভাবিকভাবেই। তখন কি হবে? রেশনিং হবে, চিন্তা করবেন না, যারা বেঁচে পড়তে থাকবেন তাদের জন্য ব্যবস্থা হচ্ছে। যাই হোক, তাহলে এটা এই টপিকটা গেল। এবারে আসছে পরবর্তী টপিক, ইউবিআই, ইউনিভার্সাল বেসিক ইনকাম। কেন হঠাৎ করে এই বিষয়টা এখন বারবার করে সামনে আসছে? এলন মাস্কও বলেছেন, কেন এখন আসছে এই সময়ে? কেন? কনসেপ্টটা তো এখনকার নয়। ইউনিভার্সাল বেসিক ইনকামের কনসেপ্টটা টমাস পেন্স বলে এক বিপ্লবীর মাথা থেকে বেরিয়েছে, ব্রিটিশ বিপ্লব। 1750 সালে জন্ম, 1814 এরকম সময়ে তার মৃত্যু হয়। বৈপ্লবিক চিন্তা ভাবনায় বিশ্বাস করতেন টমাস পেন্স। তার আরো একটি গুরুত্বপূর্ণ ভাবনা ছিল যে তিনি ল্যান্ড ওনারশিপকে ব্যক্তিগতভাবে রাখতে চাননি, অর্থাৎ ব্যক্তি মালিকানা, জমিতে ব্যক্তি মালিকানার বিরুদ্ধে ছিলেন তিনি। তবে এখন যেমন করে কর্পোরেট হ্যান্ডওভার হয়ে যাচ্ছে, অর্থাৎ জমি জমা অরণ্য সব কর্পোরেটের হাতে চলে যাচ্ছে, আদানি আম্বানি বিল গেটসের হাতে চলে যাচ্ছে, সেরকম ব্যাপারে তিনি বিশ্বাস করতেন না, তিনি তার বিরুদ্ধেই ছিলেন। তিনি মনে করেছিলেন যে জমির ব্যক্তিগত মালিকানা থাকবে না, সেটা একটা গ্রাম বেসিসে, গ্রাম সভা যেমন আছে, বা গ্রামের সেই গ্রামের অধীনে এলাকায় যে জমিগুলো আছে, সেটা গ্রাম থেকে একটা সভা, নির্বাচিত সভা হবে, এবং সেইখানে সেই জমির মালিক ওই কমিউনের মতো, যেটা মির কমিউন, আমি গ্রিগরি রাসপুটিনে লিখেছি, মির বলে সোভিয়েত ইউনিয়ন এর আগে রাশিয়াতে একটা কমিউন ছিল, যেখানে কৃষকের কিন্তু ব্যক্তি মালিকানা জমির ওপর ছিল না। সেই ব্যবস্থা তারা খুশি ছিল, কারণ এই মির কমিউন যদি টিকে থাকতো তাহলে কিন্তু বলশেভিক বিপ্লব রাশিয়ায় হতো না। তাই তার আগে কিভাবে জায়নির শক্তি সরকারকে কাজে লাগিয়ে, মন্ত্রীকে কাজে লাগিয়ে এই মির কমিউন সমবায়কে যে তুলে দিল, ধ্বংস করলো, সেই বর্ণনাও কিন্তু গ্রিগরি রাসপুটিনে আছে। তাহলেই বুঝতে পারবেন যে কেন বলশেভিক বিপ্লবটা ওখানে করা সম্ভব হলো, কাদের মততে হলো, লেনিনের কি ভূমিকা ছিল, জার নিকোলাসের কি ভূমিকা ছিল, গ্রিগরি রাসপুটিনেরই বা কি ভূমিকা ছিল সেই সময়।
যাই হোক, তো তাহলে টমাস পেন্সের এই যে কনসেপ্ট, ঠিক একই রকম ভাবে একটা কমিউনের কনসেপ্ট ছিল, অর্থাৎ কোনো গ্রাম সেই জমির মালিকানা থাকবে এবং কৃষক সেখানে একটা ন্যূনতম ট্যাক্স দেবে, এই পর্যন্তই, এবং সেই জমির ফসল মাথা পিছু ভাবে বন্টন হবে কৃষক পরিবারের মধ্যে। কেউ জমি বাড়াতে পারবেন না, বাড়িয়ে রাঘব বোয়াল হয়ে গেলেন বিল গেটসের মতো, সে সুযোগ ছিল না। মানে তেমনই চিন্তা ভাবনা করতেন টমাস পেন্স। কিন্তু সেটা তো হলো না। তার বদলে গ্রাম সভা নয়, তার বদলে হচ্ছে কর্পোরেটের হাতে সব চলে যাচ্ছে। তো এই টমাস পেন্সই একটা সময় এই রকম একটা কনসেপ্টের কথা বলেছিলেন, যদিও বর্তমানে যেভাবে প্রয়োগ হচ্ছে সেই আঙ্গিকে নয়। এটা হলো ইউনিভার্সাল বেসিক ইনকাম, অর্থাৎ প্রতিটি মানুষের একটা ন্যূনতম বেঁচে থাকার জন্য একটা উপার্জন, যেটা বর্তমানে বারবার করে আমরা শুনতে পাচ্ছি। পরিপ্রেক্ষিতটা যদিও একদম আলাদা। কেন? এখন বর্তমানে মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গিয়ে, কৃষি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, ফিয়াট কারেন্সি লোভ দেখিয়ে একটা কৃত্রিম, টপ টু বটম একটা কৃত্রিম জীবন যাপনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কৃত্রিম চাহিদা তৈরি করা হয়েছে সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য। কৃত্রিম চাহিদা, পুরোটাই ব্রেন ওয়াশ করে, ব্র্যান্ডিং করে। তো এমত অবস্থায় সংযুক্তিতে ফিরে যাওয়া বা সংযুক্তির সুযোগ আর থাকছেই না। কারণ কি? সভ্যতার যে পরবর্তী ধাপে আমরা প্রবেশ করেছি সেটা এআই ডমিনেটেড, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ডমিনেটেড এবং রোবোটিক্স ডমিনেটেড, যেখানে এত মানুষের দরকারই পড়বে না, ছেটে ফেলা হবে। এই যেমন ধরুন, আমি বলেই দিচ্ছি, 2040-এর মধ্যে, একটু পিছিয়ে গেছে, বড় দেশ তো, এজেন্ডা 2030 ধরে রাখুন, আর 5 বছর পিছিয়ে যাবে। তো আমি 2035-40-এ বলবো, বর্তমানে যারা কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, সরকারি বেসরকারি সব মিলিয়ে, তার 90% মানুষই কাজ হারাবেন এবং নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টিও হবে না, গুটি কয় বাদ দিয়ে। এটা প্রেডিকশন আমার বিশ্লেষণ। যদি বেঁচে থাকি সে সময় অবশ্যই আলোচনা করবেন আমার সাথে, না মিললে দুটো গালিগালাজ দিয়ে যাবে। তাহলে এত যুবক যুবতী যারা, সবাই তো আর ডিপপুলেশন প্রোগ্রামে পলাপল মরবে না, তারা তো আবার সন্দেহ হবে। এমনিতেই লোকে করোনা ভ্যাকসিন নিয়ে সন্দেহ করা শুরু করেছে, নিতে চাইছে না, তারপর যদি পলাপল মরে তাহলে তো মুশকিল, তো টিকে যাবে। পাশাপাশি মহাকালের একটা অদ্ভুত লীলা আছে। ওরা যখন ডিপপুলেশন করতে চাইছে, লোক কমাতে চাইছে এবং অসুস্থ করে মুনাফাবাজিও করতে চাইছে, পাশাপাশি কত নার্সিংহোম গজিয়েছে দেখছেন তো। আগে এত নার্সিংহোম ছিল, এত ওষুধের দোকান ছিল, দুপা পরপর দুদিকে হচ্ছে আর কি, ডাবল এজেড ওয়েপন। তো যাই হোক, এই যে জায়গাটা ওরা তৈরি করছে, ওরা জানে যে মহাকাল আবার অন্যদিকের একটা খেলা খেলে দিয়েছে। লকডাউনে যেমন কি হয়েছে, অনেক জীবিকা হারিয়েছেন, অনেকে আত্মহত্যা করেছেন, 40 জন নতুন বিলিয়নিয়ার দেখা গেছে আমাদের দেশে, বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি লকডাউন বেবিস, মানে ওই সময় বেশ কয়েক লক্ষ বাড়তি শিশু জন্মে গেছে। কেন? ওই যে সবসময় বাড়িতে থাকা একটু সুযোগ পাওয়া গেল। অনেকে দূরে থাকতেন, ঠিকঠাক করে দৈহিক মিলনও হতো না, কিন্তু ওই সময় এটা সবসময় বাড়িতে থাকার সুযোগ ছিল। তো এই কারণে লকডাউনে তথ্য বলছে বেশ কয়েক লক্ষ শিশু বাড়তি জন্মে গেছে। কি করবেন, কি সমস্যা বলুন তো? ওরা কমাতে চাইছে, আবার এদিকে প্রকৃতি তার লীলা অব্যাহত রেখেছে। কমছে কোথায় সেভাবে? সমস্যা এখানেই। ওরা বিভিন্নভাবে পরিবার কল্পনা করে, এই করে, তারপরে রূপান্তরকামীকে প্রমোট করে, হোমোসেক্সুয়াল প্রমোট করে, ভ্যাকসিন গুঁজে, ভ্যাকসিনে সোডিয়াম বোরেট গুঁজে দিয়ে, বন্ধাত্মকে বাড়িয়ে দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করছে পপুলেশনকে কমানোর জন্য। কারণ পপুলেশন থাকলে ওদের বিপদ, চাকরি চাইবে, জীবিকা চাইবে, লড়াই করবে, মেরে দেবে, পাল্টা মার দেবে। ওরা তো জনতাকে ভয় পায়, সংঘবদ্ধ জনতাকে ভয় পায়, বিচ্ছিন্ন জনতাকে ভয় পায় না। তাও আর লোকে কিন্তু বিশ্বাস করে, জানেন তো, যারা লোক সংখ্যা কমানোর জন্য পরিবার পরিকল্পনা থেকে শুরু করে কত কিছুকে প্রমোট করছে,
লোক পরিবারের লোক সংখ্যা বেশি হলে ডিসকারেজ করা হচ্ছে, দুটির বেশি সন্তান নয়, অমুক তমুক বলা হচ্ছে, বারবার করে বলা হচ্ছে সন্তান বেশি নেবেন না, অমুক তমুক। অনেক হসপিটাল নার্সিংহোমে না বলে কয়ে দুটি সন্তান হয়ে গেলেই বন্ধাত্মকরণ করা হচ্ছে, লাইগেশন করা হচ্ছে, মেয়েদেরকে মায়েদেরকে না জানিয়েই করে দেওয়া হয়, অনেকে জানেনি না, করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ওরা জনসংখ্যা চাইছে না, স্বাভাবিক, দরকার নেই তো, এখন তো আরো দরকার নেই, এআই এসে গেছে, এত লোক দিয়ে কি হবে। কিন্তু ওরাই যখন আবার বলে আমরা প্রাণ বাঁচাচ্ছি ভ্যাকসিন দিয়ে, তখন কেমন যেন গোলমেল লাগে না? গোলমেল মনে হয় না আপনাদের মাথাতে যে ওরাই তো জনসংখ্যা কমাতে চায়, তার জন্য এত কিছু করছে, পরিবার পরিকল্পনা, লাইগেশন করে দিচ্ছে, অমুক তমুক। ওরাই আবার বলছে আমরা বাচ্চাদের বাঁচাবো তাই ভ্যাকসিন দিচ্ছি। এত এত মৃত্যু হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারে, আহারে, এত এত মৃত্যু হচ্ছে ডেঙ্গুতে, আহারে, এত এত মৃত্যু হচ্ছে করোনায়, আহারে, এত এত প্রাণ চলে যাচ্ছে। হু চিন্তিত, বিল গেটস চিন্তিত। মানে ওরা মানুষের প্রাণ বাঁচাতে চাইছে না মানুষকে কমাতে চাইছে, সেটা আগে একটু বুঝুন তো, আগে ঠিক করুন কোনটা করতে চাইছে, কোনটা ওরা করতে চাইছে। দুটোর একটা হবে তো। একদিকে যখন আপনি বলছেন আমি কমাতে চাইছি লোক সংখ্যা, তাই ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, লাইগেশন করতে হবে, দুটি বেশি বাচ্চা নিলে ডিসকারেজ করতে হবে, অনেক প্রোগ্রাম ইতিমধ্যেই আছে যে এটা করা যাবে না। আমাদের বিশেষ করে দেখবেন উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় এরকম চালু হয়ে গেছে, মন্ত্রীদের ক্ষেত্রে বা অমুকের ক্ষেত্রে এত সন্তান নিলে এই সুবিধা পাওয়া যাবে না, ওইটা পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে না, অনেক রকমের গল্প আছে। তাহলে ওরা লোক সংখ্যা চাইছে না, সাফ ব্যাপার। কিন্তু ওরাই যখন বলছে যে না এত এত লোক মরে যাচ্ছে, আহারে আমরা ভ্যাকসিনটা দিয়ে আপনাদের বাঁচাবো, মানে কি দাঁড়াচ্ছে? লোক সংখ্যা ওরা কমাতে চাইছে না বাড়াতে চাইছে? খেলাটা বুঝুন, তাহলে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ওরা কমাতে চাইছে, আসলে আপনাকে বাঁচাতে নয়, আপনাকে মারতে চাইছে। ডাইরেক্টলি তো মারা যাবে না, গুলি করে কমানো যাবে না, তাহলে কি করে কমাতে হবে? হোমোসেক্সুয়ালিটি প্রমোট করে কমাতে হবে। হোমোসেক্সুয়ালদের বাচ্চা হয় না, পরিষ্কার কথা। রূপান্তরকামী প্রমোট করে বা ট্রান্সসেক্সুয়াল প্রমোট করে কমাতে হবে, ট্রান্সসেক্সুয়ালদের বাচ্চা হয় না। বিভিন্নভাবে হোক, ফেমিনিজমকে প্রমোট করে হোক বা নরনারীর মধ্যে ঘৃণা তৈরি করে হোক, বিদ্বেষ তৈরি করে হোক, পরিবার কনসেপ্ট, পরিবারকে ভেঙে ফেলে হোক, বিভিন্নভাবে হোক, কমানোর সব রাস্তা ওরা করে রেখেছে। কিন্তু ভ্যাকসিনটা দিচ্ছে কেন তাহলে? এটা বুঝুন, ওটাও কমানোর জন্যই দিচ্ছে, প্লাস মুনাফাবাজির জন্য দিচ্ছে। তাই প্রাণ বাঁচানোর জন্য দিচ্ছে না। তাহলে পাল্টা প্রশ্ন করুন, কোনটা সত্যি, ওটা না এটা, ওটা না এটা? তাহলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এবারে আসুন এই ইউনিভার্সাল বেসিক ইনকাম কেন? ওরা জানে যে এত এত যুবক যুবতী সবাই পটাপট করে চলে যাবে, না বেঁচে থাকবে অনেকে, তারা কি করবে? তাদের তো চাকরি বাকরি হবে না, জীবিকা হবে না, নেই। তাই তারা যদি একেবারে না খেয়ে মনে হয়, তারা তো খেপে যাবে। আ হাংরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান। তাহলে তাদেরকে একটুখানি ক্ষমায় রান্না করে রুটি ছুঁড়ে দিতে হবে। এটারই নাম হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম, ইউবিআই। অর্থাৎ ন্যূনতম খাওয়া পড়ার জন্য একটু রাষ্ট্রীয় সাহায্য, যেটা ইতিমধ্যেই ভান্ডারের নামে চালু হয়ে গেছে, সেটাই সবার জন্য চালু হবে। ওটা লক্ষ্মীর ভান্ডার নারীদেরকে তোল্লা মারার জন্য চালু হয়েছে, ঠিক আছে, পরিবারের কাজেও লাগছে। কিন্তু এবার যেটা হবে ইউনিভার্সাল বেসিক ইনকাম, মানে সবার জন্য। অর্থাৎ একটা সময় পর্যন্ত 18 বছর হয়ে গেল বা যখন আপনার এডুকেশন কমপ্লিট, ওটা দেখাবে, ওরা ক্রাইটেরিয়া দেবে অবশ্যই, যে এই ক্রাইটেরিয়া ফিল করতে হবে, করার পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি ঘরে বসে চাকরি করুন না করুন, কাজ করুন না করুন, একটা সহায়তা রাশি পাবেন। সেটা হচ্ছে ইউবিআই, ইউনিভার্সাল বেসিক ইনকাম। সেটা 3000 হবে না, 4000 হবে না, 5000 হবে, সেটা ওরা ঠিক করবে। কি বিশ্বাস হচ্ছে না? আর এই জন্যই তো আধার কার্ড, ওটা আধার কার্ডে আপনার ব্যাংক ওখানে ঢুকিয়ে দেবে, আপনার ডেটা সরকারের কাছে আসে। তার সঙ্গে ওরা কি করবে? হ্যাঁ, শুনে রাখুন, তৈরি থাকো। এই জীবিকা তো শেষ, স্বনিযুক্তিও শেষ। এইবার আপনার পরবর্তীতে এটা চালু হবে,
চীনে ইতিমধ্যেই হয়ে গেছে। কি স্কোর? সোশ্যাল স্কোর। আপনি সামাজিকভাবে কতটা বাধ্য নাগরিক, ওবিডিয়েন্ট না ডিসওবিডিয়েন্ট, সরকারের নীতি মানছেন কি মানছেন না, ঠিকঠাক ভ্যাকসিন নিচ্ছেন কি না, ভ্যাকসিন কার্ড শো করতে পারছেন কি পারছেন না, সমস্ত কিছু মিলিয়ে আপনার সোশ্যাল স্কোর হবে। সেই স্কোর অনুসারে আপনাকে কিন্তু ইউবিআই দেওয়া হবে। অর্থাৎ প্রতি একটা সময় অন্তর অন্তর আপনাকে ডকুমেন্ট আপলোড করে দেখাতে হবে আপনি এই ভ্যাকসিনটা নিয়েছেন, ওটা নিয়েছেন, সেটা নিয়েছেন। এটা দেখানোর পরে তারা স্যাটিসফাই হলে আপনার ইউবিআই কন্টিনিউ হবে, নইলে আটকে দেবে। কি করবেন? থামাতে পারবেন? তাই আমি এখন থেকে, শুধু নয়, লকডাউনের সময় থেকে চেঁচিয়ে যাচ্ছি যে ভয়ঙ্কর সময় আসছে, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, অন্তত সচেতন হন। খেলা এখনো বহুদূর বাকি। তাহলে জীবিকা হবে না, জীবিকা দিতে পারবে না রাষ্ট্রও, পারবে না কর্পোরেটও, পারবে না। মধ্যবিত্তের বিনাশ হবে। বহু আগেই বলেছি, টপ থাকবে নয় বটম থাকবে। তাই বটমের মধ্যে ওই বটমকে কি দেওয়া হবে? রুটির টুকরো ছুঁড়ে দেওয়া হবে ইউনিভার্সাল বেসিক ইনকাম নাম দিয়ে। একটা জেট প্রজাতি থাকবে, মানে জেট প্লেনে যাতায়াত করবে আর কি, প্রাইভেট জেট, বিল গেটসের মতো, তাদের সন্তান সন্ততি এবং তাদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হেল্প করা দালাল যেটা, তারাও কিন্তু উচ্চবিত্তের পর্যায়ে চলে যাবে। মধ্যবিত্তের বিনাশ হবে। অর্থাৎ 90% মানুষের জন্য ধরে রাখুন এই ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু হতে চলেছে। 10% মানুষকে নিয়ে ওরা নিউ ওয়ার্ল্ড অর্ডার চালাবে, রোবোটিক্স চালাবে, এআই চালাবে। এটাই ওদের পরিকল্পনা। তো আপনি কোন পার্সেন্টের মধ্যে পড়েন সেটা আপনারা ঠিক করে নিন, বুঝে নিন। যদি মনে না আমি 10%-এর মধ্যে থাকবো বা 8%-এর মধ্যে থাকবো, ওটা আরও কম হবে আগামীতে, তাহলে ভালো কথা, বেশ। কিন্তু আমি তো 90%-এর মধ্যেই থাকবো, তাই আমি এত চিন্তিত। মানে অন্তত পক্ষে আপনাদের অ্যালার্ট করি, এটা একটা প্রক্রিয়া। তো এই যে ইউনিভার্সাল বেসিক ইনকাম, আপনার হাতে যে টাকা সরকার দেবে, আপনাকে আপডেট করতে হবে আপনি কতটা নাগরিক, সোশ্যাল স্কোর কিরকম, ইত্যাদি ইত্যাদি। টোটাল সার্ভেলেন্স সেট হয়ে যাবে, সেটা হয়ে গেছে ইতিমধ্যেই। 100% না হলেও অন্তত 70-75% তো হয়েই গেছে। তারপরে কি হবে? আপনি কি ভাবছেন আপনি যে টাকাটা সরকার আপনাকে দেবে সেটা দিয়ে আপনি মুদির দোকানে গিয়ে চাল ডাল কিনবেন? না না না, সেগুলো থাকবে না। আপনাকে মল থেকে কিনতে হবে এবং কুপন দেওয়া হবে। আপনাকে যে টাকাটা দেওয়া হবে তার একটা সামান্য অংশ ক্যাশে থাকবে, বাকিটা আপনাকে কুপন দিয়ে দেওয়া হবে, ডিজিটাল কুপন, যে আপনি অমুক বিগ বাজার থেকে বা আপনি অমুক মল থেকে এই মাসের জন্য এত কেজি চাল বরাদ্দ আপনার পরিবারের জন্য, ওটা ফ্রিতে পাবেন। সেটা বিগ বাজারে ঢুকে যাবে, সরকার টাকাটা বিগ বাজারে দিয়ে দেবে, সরকার, রাষ্ট্র। আপনি সেখান থেকেই কিনবেন, কিনতে বাধ্য হবেন। কুপন। ইলেকট্রিসিটিও তাই। সর্বক্ষেত্রে একটা এরকম ভাবে আপনাকে দেওয়া অর্থের একটা বড় অংশই এই মল এবং বিলিয়নিয়ার যেসব খাবার, ফুড প্রসেসিং বলুন, জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কনজিউমেবল গুডস, যা হোক, যেটাই হবে আর কি, সব তো এদের খপ্পরে চলে যাবে। তো অর্থাৎ ইউনিভার্সাল ইনকামও আপনাকে দেবে, বেসিক ইনকাম আপনাকে দেবে। সেই টাকাটা আপনি কোথায় খরচা করবেন, কোথা থেকে কিনবেন আপনার খাবার দাবার বেঁচে থাকার জন্য, সেটা ওরাই ঠিক করে দেবে এবং ওরাই আপনাকে কুপন দেবে ও আপনি সেখান থেকে কিনতে বাধ্য থাকবেন। তাহলে কি দাঁড়াবে? ছোট ছোট ব্যবসা যতটুকু তখন ততদিনে একদমই থাকবে না, পুরো ফাঁকা হয়ে যাবে। শুধু মল থাকবে আর অনলাইনে জায়ান্টরা থাকবে এবং সেখান থেকে আপনি আপনার ওই ইউনিভার্সাল বেসিক ইনকামের মধ্য থেকে যেটা আপনি পাবেন সেটা আপনি অর্ডার দিয়ে আনাবেন, খাবেন দাবেন, বেঁচে থাকবেন, বেঁচে বসতে থাকবেন। এই আর কি। আপনাকে বেঁচে বসতে থাকার মতো রসদ সরকার দেবে একটু, না হলে আপনি খেপে গিয়ে কি করেন না করেন, ঠিক আছে। দাসের জীবন। এই সব পরিকল্পনা ওরা করে রেখেছে, আর তাই আমি ইউবিআই নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করলাম। লোকাল ট্রেন এসি হচ্ছে, এটা নিয়ে পরে অলরেডি আপনারা জানেন কেন, এটা নিয়ে পরে আলোচনা করব, ওদের উদ্দেশ্যটা আসলে কি।
লোকাল ট্রেন আগেরগুলো যেগুলো নর্মাল সেগুলো কি থাকবে? আদৌ থাকবে? আর এসি লোকাল ট্রেনে কারা উঠবে? সাধারণ এইসব লোকজন তো উঠতে পারবে না। কারা উঠবে? হ্যাঁ, আমি এটা নিয়ে আগে বলেছিলাম, পরে আরো বিস্তারিত বলবো, যে যাদের গাড়ি টাড়ি করে চড়ে তাদের যদি গাড়ি আর না রাখতে পারে, গাড়ি রাখার অবস্থা না থাকে, মধ্যবিত্তের থাকবে না তো আগামীতে, তখন তারা কিসে চলবে? অভ্যেস হয়ে গেছে। তারাই তখন দেখবেন এইসব এসি ট্রান্সপোর্টগুলো, লোকাল ট্রেন বলুন, অমুক বলুন, তারা অ্যাভেল করবে। গাড়ি রাখার ক্ষমতা নেই, কিন্তু এসিতে রানাঘাট যেতে পারবেন, অসুবিধে নেই। ওই অর্থাৎ ওই অংশটাকে, যেটা অটোমোবাইলের ক্ষেত্রে যে কঠোর বিধিনিষেধ আসছে গ্রিন এনার্জির নাম করে, যেভাবে ব্যাটারি গাড়িকে প্রমোট করবে, যেভাবে কঠোর বিধিনিষেধ আসবে, তাতে করে বহু মধ্যবিত্ত আর গাড়ি কেনার ক্ষমতা থাকবে না। তাই তাদের জন্য এই পাল্টা একটা ট্রান্সপোর্টের চিন্তা ভাবনা ওরা করছে। এসি লোকাল ট্রেন তার একটা অন্যতম। আর সাধারণ লোকাল ট্রেন, সেগুলো ফেজ আউট করে দেওয়া হবে আস্তে আস্তে। কারণ ওই ট্রেনে লোকে ওঠার মতো লোকই পাওয়া যাবে না। পরে ঘরে বসে ইউনিভার্সাল বেসিক ইনকাম পেয়ে গেলে এবং অসুস্থ হয়ে গেলে, আপনি আর কাজকর্মের সুযোগ না থাকলে, দোকানপাট বন্ধ হয়ে গেলে, হকিং করার সুযোগ না থাকলে, বন্ধ হয়ে গেলে, আপনি কি করে, আপনি ট্রেনে উঠবেন, কি করতে যাবেন, কোথায় যাবেন বলুন দেখি? আপনার তো কোনো যাওয়ার দরকারই পড়বে না। আপনি ঘরে বসে ওইটুকু পাবেন, ওটা দিয়েই খাওয়া দাওয়া করবেন। জীবিকার জন্য তো আপনি ট্রেনে বাসে উঠতে হয়, সেটাই যদি না থাকে আগামীতে, তাহলে এই কারণে দেখবেন আস্তে আস্তে, এখনই নয়, সময় লাগবে, রিসেট হচ্ছে তো, সময় লাগবে। তাহলে কি হবে? ঝাঁ ঝকঝকে দেশ হয়ে যাবে। এসি লোকাল ট্রেন লোককে দেখানো যাবে, এসি লোকাল ট্রেন চলছে, বন্দে ভারত চলছে, কিন্তু অন্ধকারটা আড়ালে থেকে যাবে। ভাতাভোগী মানুষ, ভাতাজীবী মানুষ, তারা একটা স্লেভ সোসাইটিতে রূপান্তরিত হবে। হয়েই গেছি আমরা, অন্তত কিছুটা বাকি আছে সেটাই। তাছাড়া কি বোঝাবো? আমি মহাকাল মানে শিব টিপ ভগবান টগবান মানি না। আমি টাইমকে বোঝাই, টাইম, সময়। শিব টিপ আমি ওসবের কোনো ওই আকৃতি প্রকৃতি ওই সব আমি মানি না। আমি সেই বিশ্বাস করি না। আমি মহাকাল বলতে টাইমকে বোঝাই, সময়। সেই আমার কাছে ঈশ্বর এবং অবশ্যই প্রকৃতি। মহাকাল মানে অনেকে আবার নেতাজি সুভাষচন্দ্রকে বোঝান, আমি কিন্তু আদৌ মহাকাল মানে নেতাজি সুভাষচন্দ্রকে বোঝাই না। আমি বলেই দিচ্ছি পরিষ্কার করে, আদৌ বোঝাই না আমি। যাই হোক, আজ এই পর্যন্তই। শেষে আবার বলি, গ্রামে গঞ্জে যারা রয়েছেন, সহযোদ্ধা হোক, যেমনই হন, তারা সচেতন থাকুন, ঐক্যবদ্ধ হন। কারণ ডেঙ্গু ভ্যাকসিনের চাপ বা অন্যান্য ভ্যাকসিনের চাপ কিন্তু গ্রামেই বেশি আগামীতে হবে। শহরেও থাকবে, কিন্তু ওই লেভেলে থাকবে না। এটা আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ। যাতে করে আগামীতে লড়াই করতে পারেন, নিজের শরীরটাকে বাঁচাতে পারেন, স্বাস্থ্যকে বাঁচাতে পারেন। ওটা না থাকলে আপনার আত্মিক চেতনা, আত্মিক বিকাশ, অধ্যাত্মবাদের বিকাশ কোথায় যাবে? কি করবেন আপনি যদি ওটাই না থাকে? A sound body can hold a sound mind, অথবা ঘুরিয়ে বললে, a sound mind resides only in a sound body. সুস্থ শরীরেই সুস্থ মনের বাস, দুটো রিলেটেড। তাই সতর্ক থাকুন, সজাগ থাকুন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।